হ্যালো স্টুডেন্টস, আমি শান্তন স্যার। আজকে আমি তোমাদের সামনে এই লজ অফ মোশনের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ক্লাস শুরু করার আগে বিজয়ার শুভেচ্ছা জানাই সবাইকে, আমাদের এসওই বাংলার সমস্ত টিমের তরফ থেকে সবাইকে বিজয়ার ভালোবাসা জানাই, আর মাস্টারমশাইদের সবাইকে নমস্কার জানাই। আমার লাস্ট ভিডিওতে আমি একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট পেয়েছিলাম, যেখানে মোমেন্টাম বোঝানোর সময় আমি হয়তো বলেছিলাম যে দেখো এখানে এত ফোটন আমার গায়ে এসে লাগছে কিন্তু আমার ব্যথা লাগছে না, ফোটনের মাস জিরো তাই মোমেন্টাম জিরো। তো একজন কমেন্ট করেছিলেন যে না, ফোটনের মোমেন্টাম জিরো নয়, যদিও ফোটনের মাস জিরো কিন্তু ফোটনের মোমেন্টাম জিরো নয়, এবং তিনি ওখানে একটা ক্যালকুলেশনও দেখিয়েছেন এবং শেষে আমাকে অনুরোধ করেছেন যে ভুলভাল যেন কনসেপ্ট আমি না ছড়াই, সেটা উইথ ডিউ রেসপেক্ট। তো আমি জেনারেলি খুব একটা নেগেটিভ কমেন্টে রিপ্লাই করি না, কিন্তু এটা যিনি করেছেন তিনি অবশ্যই ভিডিওটা পুরো দেখেছেন, এবং কমেন্টটা যিনি করেছেন তিনি একজন পড়াশোনা জানা লোক, ফিজিক্স জানা লোক বলে মনে হলো। তো আমি তাই ভাবলাম যে এটার রিপ্লাইটা করা উচিত। যদি শুধু প্রশ্ন করা হয় যে মোমেন্টাম মানে ফোটনের মোমেন্টাম কি জিরো, মানে আমি যেটা বলেছিলাম সেটা কি ঠিক না ভুল, এইটুকুন যদি প্রশ্ন হয় তাহলে সত্যি আমি ভুল বলেছিলাম, যে ফোটনের মোমেন্টাম জিরো এই কথাটা ঠিক নয়। তো ফোটনের মোমেন্টামটা কি? ফোটনের মোমেন্টাম যেটা উনি দেখিয়েছেন, ফোটনের মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু যেটা ডি ব্রগলিজ ওয়েভলেন্থ ল্যামডা বাই এইচ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এই ফর্মুলাটা দিয়ে ফোটনের মোমেন্টাম বের করা যায়। আর আমরা মোমেন্টামের কি ফর্মুলা শিখেছি? মাস ইন্টু ভেলোসিটি। এবার ব্যাপার হচ্ছে কোনটা ঠিক? দুটোই ঠিক। ব্যাপার হচ্ছে আমি এখন ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। তো আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্স হচ্ছে ক্লাস 10 পাস করে আসা ছাত্রছাত্রীরা, এবং যারা ক্লাস 12-এরও হতে পারে, কিন্তু যারা ক্লাসিক্যাল মেকানিক্সটা শিখছে। তো ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এইটা মোমেন্টামের ফর্মুলা, এবং যিনি লিখেছেন কমেন্টটা তিনি নিজেও এটা বলেছেন যে এই ব্যাপারটাকে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না, মানে এই ফর্মুলাটার জন্য আমাদেরকে ডুয়াল নেচার জানতে হয়, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে পাওয়া সম্ভব না। ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী মোমেন্টামের এক্সপ্রেশন এটাই। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আমি আবারও বলছি, যদি ওই স্টেটমেন্টটাকে জাস্ট তুলে নেওয়া হয় যে ফোটনের মোমেন্টাম কি, তাহলে উত্তর জিরো নয়। কিন্তু এই কনটেক্সটে আমার উদ্দেশ্যটা হচ্ছে মোমেন্টামের ধারণা দেওয়া। মোমেন্টাম বা ভরবেগ, ভর আর বেগের গুণফল। তো এখানে যদি বেগ শূন্য হয়ে যায় তাহলেও মোমেন্টাম জিরো, যদি ভর শূন্য হয়ে যায় তাহলেও মোমেন্টাম জিরো। এবার ভর শূন্য বা মাস জিরো এর উদাহরণ হিসাবে আমি ফোটনকে তুলে নিয়েছিলাম। হয়তো অন্য কোনো উদাহরণ দেওয়া যেতে পারতো, কিন্তু এখনও বলছি, যদি ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এই প্রশ্নটা আসে যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী মোমেন্টাম কী হবে ফোটনের, তাহলে আমার মতে এই ফর্মুলা অনুযায়ী সেটা শূন্যই হবে। কিন্তু যদি মোমেন্টাম অফ ফোটন বলা হয়, তাহলে মাস্টারমশাই যেটা বলেছেন বা যিনি হন তিনি যেটা বলেছেন সেটা একদম ঠিক, মোমেন্টাম এটা আসে, কিন্তু সেই মোমেন্টাম কখনোই ক্লাসিক্যাল মেকানিক্স থেকে বের করা সম্ভব নয়। এবং যদি আমি কমেন্টটা দেখি, সেই কমেন্টটায় মাস্টারমশাই বলেওছেন যে ভিজিবল লেন্থের জন্য, ভিজিবল লাইটের জন্য, অর্থাৎ উনি একটা ওয়েভলেন্থ ধরে নিচ্ছেন। ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা ভর বা মাস এর সাথে এনার্জির যে রিলেশনটা, সেটা কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি না। আমরা ভরের আলাদা সংরক্ষণ সূত্র পড়ি, এনার্জির আলাদা সংরক্ষণ সূত্র পড়ি। তো তার বেসিসে আমি এটাই বলতে চাই যে
কি কনটেক্সটে পড়ানো হচ্ছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবার ধরো রে অপটিক্স পড়াচ্ছি, সেখানটায় আমি বললাম যে আলো সরলরেখায় ট্রাভেল করে, লাইট রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন পাথ, আর এটাকে রেক্টিলিনিয়ার প্রপাগেশন বলে। এবার এখানটায় এসে কেউ বলতেই পারে এই ভুলভাল পড়াচ্ছে লোকটা, মানে আলো যদি সরলরেখায় চলতো তাহলে পরে ইন্টারফারেন্স কী করে, ডিফ্র্যাকশন কী করে পাচ্ছি? তো আলো তো সরলরেখায় চলে না। ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, ওয়েভ অপটিক্স অনুযায়ী তাই, এবং আমি যখন ওয়েভ অপটিক্স পড়াবো বা আমার আগেও যে মাস্টারমশাইরা এর আগে পড়িয়েছেন তারা যখন রে অপটিক্স পড়ান তখন এটাই ধরেন যে লাইট স্ট্রেট লাইন পাথে চলে, এবং ওয়েভ অপটিক্স পড়ানোর সময় তিনিই বলেন যে এই একটা ঘটনা ডিফ্র্যাকশন, যেখানটায় দেখা যাচ্ছে যে লাইট বেন্ড করতে পারে, অতএব যেটা পড়েছিলাম সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা সায়েন্সের ডেভেলপমেন্ট পড়ি, আজকে যখন একটা কলিশনের অঙ্ক করানো হয় যে এরকম যদি একটা বল থাকে, সেখানটায় এইভাবে একটা বল এসে এখানটায় স্ট্রাইক করছে, স্ট্রাইক করে ফেরত যাচ্ছে, তাহলে এখানে ভেলোসিটি কী হবে বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কী হবে, এইসব জিজ্ঞেস করা হয়। খুব কমন প্রবলেম। তো সেখানে এখন প্রশ্ন আসতেই পারে যে তুমি কি করে জানলে বলটা বাউন্স ব্যাক করবে? বলটা ওই দিকেও যেতে পারে, তো বলটা ওইদিকে যেতে পারে অ্যাকচুয়ালি, এটাকে কোয়ান্টাম টানেলিং বলা হয়, ঠিক আছে? এবং যারা একটু আপডেটেড আছো ফিজিক্স নিয়ে তারা জানো কোয়ান্টাম টানেলিংয়ের ওপর রিসেন্টলি নোবেল পুরস্কার দেওয়া হলো, যেখানে ফিজিক্যালি দেখানো হচ্ছে যে হ্যাঁ, উল্টো দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কাকে পড়াচ্ছি এবং কি কনটেক্সটে পড়াচ্ছি। যে ছেলে বা মেয়েটি ক্লাস 10 পাস করে এখন জেইর প্রিপারেশান নিচ্ছে, তাকে জেইর জন্য পড়ানো উচিত, তাকে কোয়ান্টাম টানেলিং বোঝানো উচিত না। এবং এই জিনিসগুলো শিখলে এইটাই প্ল্যাটফর্ম হবে যাতে সে একদিন কোয়ান্টাম টানেলিং বুঝতে পারে, কোয়ান্টাম ফিজিক্স, ডুয়াল নেচার বুঝতে পারে। তো আপাতত ক্লাসিক্যাল মেকানিক্স পড়ানো হচ্ছে, তো সেই কনটেক্সটে কথাটা বলা হয়েছিল। বাকি আবারও বলছি, যদি শুধুমাত্র ওই স্টেটমেন্টটা তুলে নেওয়া হয় যে ফোটনের মোমেন্টাম 0, তাহলে কথাটা ভুল। ঠিক যেমন লাইট রেজ সরলরেখায় যায়, এই কথাটাও ভুল। ঠিক যেমন এই বলটা এখানটায় ধাক্কা খেয়ে বাউন্স ব্যাক করবে, এই কথাটাও ভুল। তো আশা করি আমি আমার উদ্দেশ্য বোঝাতে পারলাম। আর সময় নষ্ট না করে আমাদের যে লজ অফ মোশনের সেকেন্ড ক্লাসটা, সেই ক্লাসটার দিকে একটু এগোই। লজ অফ মোশন পার্ট 2। এখানে খুব ইন্টারেস্টিং যে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এবং কলিশন এই জায়গা থেকেই শুরু করব। আগেই বলে রাখি, কলিশনটা ইন ডিটেলে আমরা ওয়ার্ক পার এনার্জিতে পড়ব, যেখানে কলিশনের যে ভাগগুলো, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন এবং পার্শিয়ালি ইলাস্টিক কলিশন, এই জায়গাটা পড়ব। এই কলিশনের ভাগটার জন্য আমাদের কাইনেটিক এনার্জি কনজার্ভড হচ্ছে কি না, এই কনসেপ্টটা দরকার। তো সেই জন্য এটাকে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমি রেখেছি। আপাতত দুটো জিনিসের মধ্যে যদি কলিশন হয়, দুটো কেন, অসংখ্য পার্টিকেলের মধ্যে যদি কলিশন হয়, বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে কি আউটপুট পাওয়া যায়, সেই জিনিসটা আমরা একটু ডিসকাস করব ফ্রম নিউটনস থার্ড ল। দেখো এখানটায় আমি একটা অবজেক্ট নিচ্ছি। তার আগে বলি যে এই পিপিটি প্রেজেন্টেশন নিয়েও আগে কিছু আমি কমেন্ট দেখেছি, কিন্তু আগের কমেন্টগুলোতে উত্তর দেওয়ার মতন মানসিকতা আমার ছিল না, কারণ আমার মনে হয়নি আগের যে নেগেটিভ কমেন্টগুলো ছিল সেগুলোতে খুব একটা মানে বুদ্ধিদীপ্ত প্রশ্ন বা মানে কি বলবো সঠিক উদ্দেশ্য এসব ছিল না। ওই সব বলা হয়েছিল যে রিভারবোট প্রবলেম থেকে বা রেইনম্যান প্রবলেম থেকে জেই অ্যাডভান্সের কেন প্রশ্ন করানো হয়নি, ও আসে না তাই করানো হয়নি। জেই অ্যাডভান্সে কখনোই একটা কনসেপ্টের উপর প্রশ্ন এসছে বলে রিসেন্টলি আমি তো দেখিনি। এবার প্রজেক্টাইল থেকে প্রবলেম এসছে, এবং প্রজেক্টাইলের যে প্রবলেমগুলো এসছে সেগুলোতে আরও অন্য কনসেপ্ট ইনক্লুড করে
তারপরে প্রজেক্টাইল থেকে প্রবলেম এসছে, এবং প্রজেক্টাইল পড়ানোর সময় আমি বলেওছিলাম যে ফোর্স আর ফ্রিকশন হয়ে যাওয়ার পর কিছু ইন্টিগ্রেটেড কনসেপ্টের উপরে প্রজেক্টাইলের প্রবলেম আমরা অবশ্যই করব। এবং মানে ব্যাপারটা এরকম যে আমি যদি একটা 7তলা বিল্ডিং তৈরি করি বা পরিকল্পনা করি যে 7তলা বিল্ডিং করব, তাতে আমাকে প্রথমে মাটিটা খুঁড়লাম, তখন এসে কেউ বলল যে ভাই তুমি তো বললে 7তলা বিল্ডিং খুলবে, 7তলা বিল্ডিং তৈরি করবে, বাইরে নোটিশ দিয়ে লিখেছো 7তলা বিল্ডিং হবে, আর এদিকে মাটি খুঁড়ছো, কী সাংঘাতিক লোক ঠকানো কারবার। তো আমি এই প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করতেই চাই না, হ্যাঁ, কারণ 7তলা বিল্ডিং তৈরি করতে গেলে মাটিটা আরও বেশিই খুঁড়তে হবে। যাই হোক, তো পিপিটি কেন বানাচ্ছি, কেন বোর্ড ওয়ার্ক করছি না, খুব ইররেলিভেন্ট ব্যাপার। আমার কাছে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট যে আমি যেভাবে কমিউনিকেট করছি তোমাদের সাথে, তোমরা বুঝতে পারছো কি পারছো না, এবার তোমরা নিজে থেকে তারপরে প্রবলেম সলভ করতে পারছো কি পারছো না। এবার সেই ফিডব্যাক যদি আমার কাছে আসে, অবশ্যই আমি তার উপর বেস করে নিজের পড়ানোর ধরন বা কন্টেন্ট চেঞ্জ করার কথা অবশ্যই ভাববো। যে পরিমাণ প্রবলেম করানো হচ্ছে তারপরে আমি নিজে থেকে প্রবলেম সলভ করতে পারছি বা পারছি না, বা এই টপিকটা বোঝানো হয়েছে কিন্তু এই টপিকটা আমি তাও বুঝতে পারিনি, এটা যদি অন্যভাবে বোঝানো যায়, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই সেই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। যাই হোক, তো এখানটায় দেখা যাচ্ছে যে দুটো অবজেক্ট একে অন্যের দিকে যাচ্ছে। সবসময় যে অপোজিট দিক থেকেই আসতে হবে, অর্থাৎ হেড অন কলিশন হতে হবে এমনটা জরুরি নয়, যে কোনো রকমভাবে কলিশন হতে পারে। একজনের মাস m1, আরেকজনের মাস m2, এখানে একজনের ভেলোসিটি u1 আরেকজনের ভেলোসিটি u2, এবং এইখানে কলিশনটা হচ্ছে দেখতে পাচ্ছি মাস তো একই থাকবে। আবার বলে দিই ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী, নয়তো আবার লোকজন ঝামেলা করবে কে বললো মাস এক থাকবে। যাই হোক, তো মাস এখানেও আফটার কলিশন মাস একই আছে, কারণ আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি। তো v1 ভেলোসিটি নিয়ে এটা বাউন্স ব্যাক করছে, এটা v2 ভেলোসিটি নিয়ে বাউন্স ব্যাক করছে। আবারও বলে রাখি, এখানে একটা জাস্ট সিচুয়েশান ভাবা হয়েছে, এখানে ভেলোসিটি যে কোনো ডিরেকশানে হতে পারে। আমরা ভেলোসিটির যখন সাবট্রাকশানটা নেব সেখানটায় কিন্তু আমরা ভেলোসিটির ভেক্টর সাবট্রাকশান করব, এটা ধরে নিতে হবে। ওকে, তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে যে ফ্রম নিউটনস থার্ড ল আমরা জানতে পারি যে অ্যাকশন ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ রিয়াকশন ফোর্স, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এখানটা আমি ধরে নিচ্ছি অ্যাকশন ফোর্সটা হচ্ছে যেটা m1 m2-র ওপরে দিচ্ছে, মানে অ্যাকশন ফোর্সটা m2 এক্সপিরিয়েন্স করছে আর রিয়াকশন ফোর্সটা m1 এক্সপিরিয়েন্স করছে। তোমরা উল্টো ধরতে পারো, তাহলে এখান থেকে বলতে পারি যে মাস অফ দ্য সেকেন্ড অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য সেকেন্ড অবজেক্ট মাইনাস mass of the first object, acceleration of the first object. Mass of the second object, acceleration of the second object, final velocity কি ছিল? Final velocity v2, initial velocity u2, তো v2 minus u2 divided by টাইম, কোন টাইমটা? যে টাইমেই চেঞ্জটা হয়েছে, অর্থাৎ ডিউরেশন অফ কলিশন, ইকুয়াল টু নেগেটিভ অফ m1 অ্যাক্সিলারেশন অফ দ্য ফার্স্ট অবজেক্ট কী হবে? v1 হয়েছে ফাইনালি, দেখতে পাচ্ছ v1 হয়েছে ফাইনালি, ইনিশিয়ালি কী ছিল? u1, v1 মাইনাস u1 বাই ডিউরেশন অফ কলিশন, যে সময় ভেলোসিটির চেঞ্জটা হয়েছে। তো এখানে ডেলটি আর ডেলটি কাটলো কেন? ডিউরেশন অফ কলিশন ফর বোথ দ্য অবজেক্টস আর ইকুয়াল, অর্থাৎ সেকেন্ড অবজেক্টটা যে সময়ে নিজের ভেলোসিটি চেঞ্জ করে, ফার্স্ট অবজেক্টটা অতটাই সময় নেয় নিজের ভেলোসিটিটাকে চেঞ্জ করার জন্য। আফটার দ্য কলিশন আর তো কোনো কারণ নেই ভেলোসিটি চেঞ্জ হওয়ার। তাহলে যদি এখানটা আমি গুণ করে দিই, তাহলে m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু মাইনাস m1 v1 মাইনাস মাইনাস প্লাস m1
u1 m2 v2, এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে m1 v1 that is equal to m1 u1 plus m2 u2. This is conservation of linear momentum. দেখো m1 v1 plus m2 v2 এই যে জিনিসটা, this is total momentum after the collision, m2 v2 plus m1 v1, this is total momentum after the collision. আর এটা কি m1 u1 plus m2 u2, total momentum before the collision, ঠিক? তাহলে আমরা কি বলতে পারি যে এদের মধ্যে এখানটায় যদি দুটো পার্টিকেলের জায়গায় 100টা পার্টিকেল থাকতো, 1,00,000 পার্টিকেল থাকতো, কিচ্ছু যায় আসে না। একটা কলিশন হয়েছে, এখানে যদি 1,00,000 কলিশন হতো তাতেও কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না? কারণ যে ফোর্সগুলো হচ্ছে, এই ফোর্সগুলো এই যে এন্টায়ার সিস্টেমটা m1 m2 মিলে যে এন্টায়ার সিস্টেমটা তৈরি করেছে এদের মধ্যেই আছে, ঠিক আছে? হতে পারে সেই ফোর্সটা কন্ট্যাক্ট ফোর্স, হতে পারে নন কন্ট্যাক্ট ফোর্স। তো যতক্ষণ না বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমের টোটাল মোমেন্টাম কনজার্ভড হবে। ওকে, দিস ইজ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র কলিশন নয়, অন্য বিভিন্ন রকম অঙ্ক কিন্তু আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এবং কনজারভেশন অফ এনার্জি দিয়ে প্রচুর অঙ্ক সলভ করতে পারি এবং সহজে সলভ করতে পারি। তো এই কনসেপশনটা খুব ইম্পর্ট্যান্ট। এটা সেকেন্ড ল দিয়েও ভাবতে পারো। পুরো একটা সিস্টেমের জন্য ফোর্স ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ডেল পি ডেল টি। এবার এই ফোর্সটাকে যদি 0 করে দেওয়া হয় তাহলে 0 ইকুয়াল টু ডিপি ডিটি। এখন প্রশ্ন হচ্ছে কার ডিফারেন্সিয়েশন 0 হয়? কনস্ট্যান্টের। তাহলে যদি ফোর্স 0 হয় তাহলে মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। ওকে, তো এন্টায়ার একটা সিস্টেম অফ পার্টিকেলের জন্য যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় তার টোটাল লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড হবে। এবারে সিস্টেম অফ পার্টিকেলের মধ্যে যত খুশি পার্টিকেল থাকতে পারে, কারোর মোমেন্টাম কমছে, কারোর মোমেন্টাম বাড়ছে, টোটাল যে ভেক্টর সামটা সেটা সমান থাকবে। চলে আসছে এরই একটা অ্যাপ্লিকেশনে। বলছে বম্ব at rest blasts into 3 segments of mass ratio 1:1:2। এখানটা একটা জিনিস ইম্পর্টেন্ট, বোমটা রেস্টে ছিল। তাহলে এই একটা বোম ছিল, তার যে ভেলোসিটি সেটা হচ্ছে 0, এবং এই বোমটা কি হচ্ছে, 3টে পার্টে ভেঙে যাচ্ছে। আচ্ছা, কিভাবে ভাঙছে আমি জানি না ডিরেকশনটা, তো এটা ড্র করা ঠিক হবে না। 3টে পার্টে ভাঙছে, তো একটা হচ্ছে m1, একটা m2, একটা m3, এবং এদের রেশিওগুলো হচ্ছে 1:1:2। তাই জন্য আমি এরকম ধরে নিচ্ছি, সরি, m আর 2m, 1:1:2। তাহলে যে টোটাল মাসটা এখানটা ছিল সেই মাসটা ছিল হচ্ছে 4m, কারণ এই 3টে মিলেই তো এখানটায় মাসটা ছিল, বমটা ছিল। If the first 2 segments fly off with 60 meter per second mutual perpendicularly, তো ধরা যাক একটা এইভাবে গেল, একটা এইভাবে গেল। ফার্স্ট 2 মানে হচ্ছে প্রথমটাও m আর পরেরটাও হচ্ছে m, তো এরা মিউচুয়াল পারপেন্ডিকুলার এবং এদের ভেলোসিটি কত না 60। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য থার্ড সেগমেন্ট। 3 নম্বরটার ভেলোসিটি কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। এবার দেখো, যখন ব্লাস্ট হচ্ছে তার মানে যা কিছু হচ্ছে বমের ভেতরে হচ্ছে, বমকে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না। তাহলে আমি এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে হবে যে এই বমটা ব্লাস্ট করার আগে টোটাল মোমেন্টাম কত ছিল, 4m মাস, ভেলোসিটি 0, তাহলে 4m ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু এদের ইন্ডিভিজুয়াল মোমেন্টামগুলো সাম, ঠিক আছে? m এর মোমেন্টাম কত, এই m এর মোমেন্টাম কত, আর 2m এর মোমেন্টাম কত, এটা দেখতে হবে। তো
প্রথম যে মাসটা তার ভেলোসিটি হচ্ছে 60, তো m ইন্টু 60, তারপরেরটার হচ্ছে m ইন্টু 60, কিন্তু এরা মিউচুয়াল পারপেন্ডিকুলার, তাই আমি ধরে নিচ্ছি একটা আই ক্যাপ আর একটা জে ক্যাপ, কারণ আই ক্যাপ আর জে ক্যাপ মিউচুয়াল পারপেন্ডিকুলার হয়। 3 নম্বর যে মাসটা সেটা হচ্ছে 2m এবং তার ভেলোসিটি হচ্ছে v, যেটা কিনা আমি জানি না, এটাই বের করতে হবে। তাহলে 60m আই ক্যাপ প্লাস 60m জে ক্যাপ ইজ ইকুয়াল টু নেগেটিভ 2m v। তাহলে এখান থেকে m m m কেটে যাচ্ছে, তাহলে v এর যে ভেলোসিটি যে ভেক্টরটা, সেই ভেক্টরটা কি আসবে, -30 আই ক্যাপ -30 জে ক্যাপ। তো যদি ভেলোসিটি বলা হয় কোন ডিরেকশনে হবে, ভেলোসিটির ম্যাগনিটিউড কি হবে, 2√30, সরি 30√2 meter per second. This will be the velocity of the third segment. ওকে, আর ডিরেকশন যদি বলো তাহলে ডিরেকশন কি হবে, যদি এটা আই ক্যাপ এটা হয়, জে ক্যাপ এটা হয়, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এরকম হবে, এবং এখানটায় 45 ডিগ্রি তৈরি হবে। কেন 45 হবে, কারণ -30 তো এটাও -30 এটাও -30, এর যে রেজাল্টেন্টটা এখানটায় পাওয়া যাবে সেটা নিশ্চয়ই এখানটায় 45 ডিগ্রিতে থাকবে। যেহেতু আমরা ভেক্টর পড়েছি, তো আমি এক্সপেক্ট করছি যে এই 45টা তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় প্লিজ কমেন্টে জানিও। দেখে নাও প্রবলেমটা। চলে আসছি পরের কনসেপ্টে, সিউডো ফোর্স। এখানটায় আমি বলে রাখি, অ্যাকচুয়ালি আমি তোমাদের সুবিধার্থে কিছু জিনিসপত্র হয়তো লিখি বা বলি, কিন্তু সেটা নিয়ে যদি এরকম কন্ট্রোভার্সি হয় তাহলে মুশকিল। এখানে প্রথমেই যেটা লেখা আছে, নিউটনস লজ অফ মোশন আর নট অ্যাপ্লিকেবল ইন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এই কথাটাও তাহলে সেইভাবে ধরতে গেলে অর্ধসত্য। কারণ হচ্ছে যে নিউটনস ফার্স্ট ল এক্সপ্লেইন করা হয়, অ্যাকচুয়ালি এটা নিউটনস ফার্স্ট ল থেকে আসে, কিন্তু নিউটনস ফার্স্ট লয়ে আমরা ফ্রেম অফ রেফারেন্স সম্বন্ধে জানতে পারি, এবং ফার্স্ট ল পড়ানোর সময় আমি বলেওছিলাম যে সিউডো ফোর্সটা আমরা ফার্স্ট ল দিয়েই বুঝবো। যদি আমরা কোনো একটা নন ইনার্শিয়াল ফ্রেমে দাঁড়িয়ে থাকি, নন ইনার্শিয়াল ফ্রেম মানে যেই ফ্রেমটার একটা অ্যাক্সিলারেশন আছে, অর্থাৎ ধরো একটা অ্যাক্সিলারেটিং বাসে আমি দাঁড়িয়ে আছি, তাহলে এটা মাথায় রাখতে হবে যে অন্য কোনো ফ্রেমের রেসপেক্টে আমার মোশনটাকে কিন্তু এক্সপ্লেন করা যাবে না। আমার মোশনটাকে এক্সপ্লেন করা যাবে সেই মানে বাসের মধ্যের ফ্রেমের মধ্যে দিয়ে। তো নিউটনস ফার্স্ট ল আমাদের কিন্তু রেফারেন্স ফ্রেম সম্বন্ধে এই আইডিয়াটা দেয়। তো ফার্স্ট ল দিয়ে আমরা ইনার্শিয়া বুঝতে পারি, এবং ইনার্শিয়া থেকে ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ রেস্ট, এবং এই যে বাসের মধ্যে সামনের দিকে ঝুঁকে পড়া, এই ব্যাপারটা, এইগুলো তোমরা ক্লাস 9-এ বা 10-এ ওই ইনার্শিয়ার কনসেপ্ট দিয়ে অলরেডি বুঝেছো। তো যেটা বললাম যে লজ অফ মোশন আর নট অ্যাপ্লিকেবল ইন ইনার্শিয়াল ফ্রেম, এটা যদি টেকনিক্যালি খুব ভালোভাবে ভাবা যায় তাহলে সমস্যার। কিন্তু আমি আবারও বলছি যে আমি ক্লাস 11-এ যেই পড়াচ্ছি, তো সেখানটায় প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যাতে তোমাদের সুবিধা হয়, তো আমি সেইভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ওকে, তো সহজ কথায় বলতে গেলে F=m এ এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না, F=m এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো না, এটাই বোঝাতে চেয়েছি এখানটায়। তো কেন অ্যাপ্লাই করতে পারবো না, যদি খুব সহজে ভাবি যে আমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছি এবং বাসে ব্রেক কষা হলো, এবং ব্রেক কষা হলে আমি সামনের দিকে ঝুঁকে গেলাম, চলন্ত বাসে ব্রেক কষা হলো, আমি সামনের দিকে ঝুঁকে গেলাম, এবার বা সামনের দিকে একটু দুপা এগিয়েও গেলাম। ওকে, এখানটায় প্রশ্নটা আসছে, আমাকে তো বাইরে থেকে কেউ ধাক্কা দেয়নি, তাহলে আমি সামনের দিকে এগিয়ে গেলাম কেন? মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে না, সে হয়তো নিজেই এগিয়েছে, কিন্তু ধরো একটা জলের বোতল আছে,
গাড়িতে খুব জোর ব্রেক কষা হলো, জলের বোতলটা সামনের দিকে উল্টে গেল। প্রশ্নটা হচ্ছে যে বাইরে থেকে তো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে অ্যাক্সিলারেশনটা আসলো কোত্থেকে? ওকে, তো এখানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে নন ইনার্শিয়াল ফ্রেম বা অ্যাক্সিলারেটেড ফ্রেমের ক্ষেত্রে আমরা কিন্তু এই এফ ইকুয়াল টু এম এ এইটা দিয়ে মোশনটা এক্সপ্লেন করতে পারবো না। তাহলে কি? টু অ্যাপ্লাই নিউটনস laws of motion, we need to consider a pseudo force which is experienced by an object kept inside a non-inertial frame of reference. মানে যদি এই জলের বোতলটা উল্টে গেল কেন, এটা যদি আমি নিউটনস ল দিয়ে বুঝতে চাই, তাহলে আমাকে একটা সিউডো ফোর্স কনসিডার করতে হবে। ঠিক আছে, এবার আবারও বলছি, এখানে সিউডো ফোর্স কনসিডার না করে রেফারেন্স ফ্রেমের কনসেপ্ট দিয়েও প্রবলেমটা সলভ করা যায়। সুতরাং প্লিজ মানে এইখানটায় আবার কেউ গিয়ে বলবেন না যে ভুলভাল শেখাচ্ছে, ভুলভাল পড়াচ্ছে। আমি জানি সেটা করা যায়, সেই জিনিসটা হয়তো এখানে বোঝানো হচ্ছে সিউডো ফোর্স দিয়ে বোঝানোটা সহজ, সিউডো ফোর্স দিয়ে বোঝানো মানে সলভ করাটা ইজিয়ার, সেজন্য আমি সিউডো ফোর্স দিয়ে এই জিনিসটা করাচ্ছি। ওকে, তো এবার সিউডো ফোর্স ধরতে হবে নন ইনার্শিয়াল ফ্রেমে। এবার সিউডো ফোর্সটা কীরকম হবে না, দেখো, সিউডো ফোর্স ইজ ইকুয়াল টু মাস অফ দ্য অবজেক্ট মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। ওকে, আর সিউডো ফোর্সের ডিরেকশনটা কী হবে? যেহেতু সিউডো ফোর্স একটা ভেক্টর, তো সিউডো ফোর্সের ডিরেকশনটা কী হবে না, অপোজিট টু দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। এবার এই পুরো জিনিসটা একবার বোঝা যাক, যে আমার ধরো এই একটা গাড়ির উপরে একটা ওয়াটার বটল রাখা আছে এবং গাড়িটা সামনের দিকে চলছে। সামনের দিকে এইভাবে ধরো আমি এইভাবে যদি মুভ করি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছি, করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, তাহলে দেখতে পাচ্ছি বোতলটা পড়ে যাচ্ছে এবং সামনের দিকে পড়ছে। তো কেউ এই বোতলটাকে ধাক্কা দেয়নি, এই যে বোতলটা পড়ে গেল, এই বোতলটাকে কেউ ধাক্কা দেয়নি, তাহলে এই বোতলটা পড়লো কেন? ফোর্সটা কোত্থেকে আসলো? যেহেতু বোতলটা যেখানটায় আছে, অর্থাৎ আমার হাতের উপরে আছে, এই হাতটার একটা অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন হচ্ছে, সেই জন্য এই বোতলটা আছে কোথায়? এই বোতলটা আছে একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যদি আমি এই বটলটার মোশন এক্সপ্লেন করতে চাই, দেন আই নিড টু কনসিডার আ সিউডো ফোর্স। সিউডো ফোর্স কথাটার মানে এখানটাই পরিষ্কার, নামটার মধ্যেই বলা হচ্ছে যে সিউডো মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না কিন্তু তার এফেক্ট পাওয়া যায়। অর্থাৎ যারা আমরা নন ইনার্শিয়াল ফ্রেমের প্রবলেমগুলো সিউডো ফোর্স দিয়ে করি, তারা সিউডো ফোর্স নামটার মধ্যেই বলে দিচ্ছি যে অবশ্যই এই ফোর্সটা এক্সিস্ট করে না, কিন্তু টু সলভ দ্য প্রবলেম আমি এই সিউডো ফোর্স ধরতে পারি, মানে ধরতে হবে। এবার সিউডো ফোর্স ছাড়া কিভাবে ফ্রেম অফ রেফারেন্স দিয়ে প্রবলেম সলভ করতে হয় আমি সেটাও দেখাবো। ওকে, তো এই জিনিসটা আরেকবার ভাবি যে রিটার্ডেশনটা হচ্ছে সামনের দিকে, তাই না? আমি সামনে যেতে 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 থেমে যাচ্ছি, এবার রিটার্ডেশনটা হচ্ছে সামনের দিকে। রিটার্ডেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন পিছনে। অ্যাক্সিলারেশন যদি পিছনে হয়, তাহলে যে সিউডো ফোর্সটার কথা বলা হচ্ছে সেই সিউডো ফোর্সটা অ্যাক্সিলারেশনের অপোজিটে। অ্যাক্সিলারেশনের অপোজিট মানে অ্যাক্সিলারেশন পিছনে ছিল, সিউডো ফোর্স তাহলে সামনে কাজ করবে। তাহলে এই বোতলটা যেহেতু একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে বা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, তাই এই বোতলটা একটা সিউডো ফোর্স ফিল করবে। এবং অ্যাক্সিলারেশনের ডিরেকশন থেকে আমরা এটা বুঝে গেলাম সিউডো ফোর্সটা সামনের দিকে কাজ করবে। তার মানে এখানে এমন কোনো ফোর্স নেই, কিন্তু যেহেতু এ নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, তাই এমন একটা ফোর্সের এক্সিস্টেন্স এ ফিল করবে যে কিনা সামনের দিকে কাজ করে, তাই এ সামনের দিকে পড়ে যাচ্ছে। ওকে, সামনের দিকে পড়ে যাচ্ছে। এবং এই সিউডো ফোর্সের ম্যাগনিটিউডটা কত হবে? বটলের মাস অফ দ্য অবজেক্ট হুইচ ইজ কেপ্ট ইনসাইড দ্য সিস্টেম, বটলের মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম, অর্থাৎ আমার হাতের যে অ্যাক্সিলারেশনটা ছিল, এখানে রিটার্ডেশন। ওকে, তো নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে আমাদের এই সিউডো ফোর্স কনসেপ্টটা ধরে নিলে বুঝতে একটু সুবিধা হবে। দেখা যাক অ্যাপারেন্ট ওয়েট ইন লিফট, এটা খুব কমন একটা অ্যাপ্লিকেশন সিউডো ফোর্সের, যেটা আমরা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্সও করতে পারি এবং
এর উপর কিন্তু প্রবলেমও আসে কম বেশি। মেইনসে তো আসেই, যেই WBJEতেও আসে। ধরো এরকম একটা লিফট আছে, এই লিফটের ভিতরে একটা লোক আছে এরকম। আমার ছবি আঁকার ক্যাপাবিলিটি, তো এই জন্য আমি পিপিটি তৈরি করে নিয়ে আসতে পছন্দ করি। বোর্ড ওয়ার্ক মানে আমার ছবি আঁকার ক্যাপাবিলিটি দেখতেই পাচ্ছ। তো ধরে নিচ্ছি যে এই লিফটটা উপরের দিকে একটা অ্যাক্সিলারেশন আছে। এখানটায় বলে রাখা ভালো, লিফটের মোশন কোন দিকে এটা কিন্তু আমাদের কনসার্ন নয়। ওকে, লিফট উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে, কিন্তু লিফটের অ্যাক্সিলারেশন কোন দিকে। এখন এখানটায় প্রশ্ন আসতে পারে, লিফটের অ্যাক্সিলারেশন উপরের দিকে হলে লিফট নিচে নামতে পারে? হ্যাঁ, নামতেই পারে। নিচে নেমে একটা ফ্লোরে দাঁড়াচ্ছে, তার মানে রিটার্ডেশন হচ্ছে। ফ্লোরে যদি দাঁড়াতে হয় তাহলে রিটার্ডেশন হতে হবে, রিটার্ডেশনটা যদি নিচে হয় তাহলে অ্যাক্সিলারেশন ওপরে। সুতরাং লিফট কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি মাথা ঘামাবই না। লিফটের অ্যাক্সিলারেশনটা কোন দিকে? লিফটের অ্যাক্সিলারেশন ওপর দিকে। কেমন? এবার যদি আমি এই লোকটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, যদি ড্র করি, এর ওপর কী কী ফোর্স কাজ করছে। সবার আগে এর ওয়েট কাজ করবে নিচের দিকে mg। লোকটা যেহেতু লিফটের ফ্লোরে দাঁড়িয়ে আছে তাই ওপর দিকে একটা রিয়াকশন ফোর্স ফিল করবে আর, এবং যেহেতু লোকটা একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে তাই লোকটা একটা সিউডো ফোর্স ফিল করবে। সিউডো ফোর্সটা অ্যাক্সিলারেশনের উল্টো দিকে কাজ করে, সিউডো ফোর্স হলো, এবং সিউডো ফোর্সের ম্যাগনিটিউড হবে হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম। এরপরে দেখছি যে লোকটা ওপর নিচ কোনো দিকেই যাচ্ছে না, তার মানে নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু নেট ডাউনওয়ার্ড ফোর্স। দ্যাট মিন্স আর ইজ ইকুয়াল টু mg প্লাস ma। এই আরটা কি? রিয়াকশন ফোর্স। এই আরটা রিয়াকশন ফোর্স হচ্ছে যেটা আমরা কোনো ফ্লোর থেকে বা যে কোনো সারফেস থেকে আমরা রিসিভ করি। আমি যদি চেয়ারে বসে থাকি, চেয়ার আমাকে যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। অর্থাৎ আমি কতটা হেভি সেটা কিন্তু আমি বুঝতে পারি না, কারণ আমি আমার ওয়েটটা দিয়ে দিচ্ছি আমার ফ্লোরকে বা চেয়ারকে। চেয়ার বা ফ্লোর যখন আমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে তখন আমি বুঝতে পারি যে আচ্ছা এইটা আমার ওয়েট যেটা আমি রিসিভ করছি, দ্যাট ইজ দ্য রিয়াকশন ফোর্স। এবার ইন জেনারেল mg ইকুয়াল টু আর হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি দাঁড়িয়ে আছি, mg ইকুয়াল টু আর, তো সেই জন্য আমি বুঝতে পারছি যে আমার ওয়েট কতটা। ঠিক আছে, এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমার পায়ে ব্যথা হবে। ঠিক আছে, কিন্তু এইরকম কিছু কেসে আমরা দেখতে পাবো যে রিয়াকশন ফোর্স আর ওয়েট সেম নয়, রিয়াকশন ফোর্সটা ওয়েটের চেয়ে খানিকটা বেশি, তাই এই লোকটার নিজেকে একটু বেশি ভারী বলে মনে হবে। দিস ইজ দ্য অ্যাপারেন্ট ওয়েট, রিয়াকশন ফোর্স ইজ দ্য অ্যাপারেন্ট ওয়েট। কেমন? তো এখানটা আমি দেখতে পেলাম যে যদি আমি সিউডো ফোর্সের কনসেপ্টটা কনসিডার করি তাহলে এইভাবে আমি খুব সহজে রিয়াকশন ফোর্স বের করতে পারবো। এবার যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে এবং আমি জানি এই সমস্ত কন্ট্রোভার্সির কারণটা কি, আমার এতে কান দেওয়া উচিত নয়, তবে মানুষ তো একটা সময় মানে বিরক্তি আসে, কারণ একটা 2-2.5 ঘন্টা ভিডিও দেখার পর কোনো একজন শিক্ষিত লোক কমেন্ট করছে, এবং যেহেতু সে লোকটা পড়াশোনা জানা, তো আমি জানি যে যেই ব্যাখ্যাটা আমি আজকে দিলাম সেই ব্যাখ্যাটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ মানে যিনি কমেন্টটা করেছেন তিনি নিজে কোয়ান্টাম মেকানিক্স জানেন, মানে অবভিয়াসলি ক্লাসিক্যাল মেকানিক্স জানেন, অতএব তিনি কোথাও না কোথাও ক্লাসিক্যাল মেকানিক্স শিখেছেন, এবং তিনি যদি মাস্টারমশাই হন তাহলে তিনি ক্লাসিক্যাল মেকানিক্স শেখান, এবং সেক্ষেত্রে তিনিও কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স যখন প্রথমবার কাউকে শেখান তখন তিনি নিশ্চয়ই বলেন যে ভর গুণ বেগ সমান ভরবেগ, মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি। যখন নিউটনস ল পড়ানো হয় তখন নিশ্চয়ই আমরা ল্যামডা ইকুয়াল টু h/p এই দিয়ে মোমেন্টাম শেখাই না, মানে আমি অন্ততপক্ষে তাই জানি। এবং ওই উইথ ডিউ রেসপেক্ট, আপনি ভুলভাল কনসেপশন ছড়াবেন না, এখানটায় খুব একটা রেসপেক্ট দেখানো হয় না, আপনার একটা পারসেপশন থাকতে পারে, তার বেসিসে আপনি কিছু বলতে পারেন, সেখানে যদি মিনিমাম রেসপেক্ট থাকে শিক্ষক হিসাবে না হোক মানুষ হিসাবে, তাহলে উল্টো দিকের মতটাও শুনে নিন, তারপরে একটা কনক্লুশনে আসুন।
কিন্তু এইসব আমি একদমই এক্সপেক্ট করছি না, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে কিছুভাবে ক্রিটিসাইজ করা হোক, কিছুভাবে মানে একটা ভুল প্রতিপন্ন করা হোক। ওকে, তো দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম রিপ্লাইং টু দিস টাইপ অফ কমেন্টস। তো এখানটায় আমি ওই জন্য বলে দিচ্ছি যে, আবারও বলছি, সিউডো ফোর্স বলে অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না। ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্টটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এই প্রবলেম, লিফটের প্রবলেম হোক, যে কোনো নন ইনার্শিয়াল ফ্রেমের কনসেপ্টের প্রবলেম হোক, আমরা সিউডো ফোর্স ছাড়াও সলভ করতে পারি। ওকে, তো সিউডো ফোর্স ছাড়া কি করে সলভ করব? দেখো, এই লিফটের এখানটায় লোকটা আছে, লিফটের এই লোকটার ওয়েট কাজ করছে নিচের দিকে mg, এবং রিয়াকশন ফোর্স ফ্লোর থেকে ওপর দিকে পাচ্ছে r। ওকে, এবার লিফটের অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে a। এবার আমার অবজারভারকে যদি আমি লিফটের বাইরে দাঁড় করাই, তাহলে কিন্তু সে বলবে না যে লোকটা উপরে উঠছে না, নিচেও নামছে না। এই যে আমি বললাম যে টোটাল আপওয়ার্ড ফোর্স টোটাল ডাউনওয়ার্ড ফোর্স সমান, এটা কে বলবে? যদি ওর পাশে আরেকটা লোক দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সেই লোকটা বলবে যে এই লোকটা তো রেস্টেই আছে। অর্থাৎ এই ফ্রেমের ভেতর থেকে যদি আমি জাজ করতে চাই, তাহলে সিউডো ফোর্স ধরতে হচ্ছে। কেমন? যদি এই ফ্রেমের ভেতরে থেকেই আমি এই মোশনটা জাজ করতে চাই, তাহলেই এই সিউডো ফোর্সটাকে আমাকে কনসিডার করতে হচ্ছে। কিন্তু জরুরি নয় যে আমাকে এই ফ্রেমের ভেতর থেকেই জাজ করতে হবে, আমি ফ্রেমের বাইরে থেকেও জাজ করতে পারি। কিন্তু আমি অবজারভার হিসাবে যখনই ফ্রেমের বাইরে যাব, তখন কিন্তু আমি নিজে এর সাথে সাথে ওপরে উঠছি না, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এ ওপরে উঠছে। তার মানে তখন লিফটের বাইরের থেকে এই লোকটার মোশনটাকে আমি দেখতে পাবো। অর্থাৎ লিফটের অ্যাক্সিলারেশন যদি উপরের দিকে হয়, লোকটারও অ্যাক্সিলারেশন উপরের দিকে, তাহলে লোকটা রেস্টে নেই বা ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে আর নিশ্চয়ই বড়। তাহলে এই অবজারভার ইকুয়েশনটাকে লিখবে এইভাবে, আর মাইনাস এমজি, আপওয়ার্ড ফোর্সটা বড়, ডাউনওয়ার্ড ফোর্সটা ছোট, তাই জন্য নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সো আর ইজ ইকুয়াল টু mg প্লাস ma। তো রিয়াকশন ফোর্সটা অ্যাকচুয়াল ওয়েটের চেয়ে খানিকটা বড়, এবং এই লোকটা নিজেকে একটু হেভি মনে করবে। তো দেখো, আমরা দুটো জায়গাতেই কিন্তু একই এক্সপ্রেশন পাচ্ছি। এখানটায় আমাকে বাইরের থেকে অবজার্ভ করতে হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সিউডো ফোর্স কনসিডার করলে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়, পয়েন্ট অফ অবজারভেশন আমাকে ধরতে হয় না। সেই জন্য আমি সিউডো ফোর্স দিয়ে অঙ্কগুলো করার পক্ষপাতী কম্পিটিটিভ সেক্টরে। কিন্তু ওই আর কি, যে এতদিন ধরে এই এত কমেন্টের পর সেই জন্য আমি ব্যাখ্যা করলাম এই জায়গাটাও। এখানেই যদি লিফটের অ্যাক্সিলারেশন নিচের দিকে হয়, লিফটের অ্যাক্সিলারেশন যদি নিচের দিকে হয়, তাহলে এই যে ভিতরে থাকা লোকটা, এই লোকটার ওয়েট নিচের দিকে, সিউডো ফোর্স উপরের দিকে, এবং রিয়াকশন ফোর্স উপরের দিকে। এবার যদি ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকা হলো, যদি ইকুয়েশনটার কথা ভাবি, যে আবারও ভেতর থেকে যদি দেখি, তাহলে লোকটার কোনো রকম মোশন হচ্ছে না, তাহলে আর প্লাস এম এ টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। এখানে কি পাচ্ছি? আর ইজ ইকুয়াল টু mg মাইনাস এম এ। অর্থাৎ যদি এই যে ওয়েটটা এখানে পাচ্ছি, রিয়াকশন ফোর্স যেটা পাচ্ছি সেটা অ্যাকচুয়াল ওয়েটের চেয়ে খানিকটা কম হচ্ছে। কেন না? সিউডো ফোর্স এবার ওয়েটকে অপোজ করছে। তো যখন লিফট নিচের দিকে লিফটের অ্যাক্সিলারেশন যখন নিচের দিকে হবে, তখন রিয়াকশন ফোর্স বা অ্যাপারেন্ট ওয়েট, রিয়াকশন ফোর্সটাই এখানটা অ্যাপারেন্ট ওয়েট উইল বি সামথিং লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট। এবার এই অ্যাক্সিলারেশনটাই যদি জি হয়, অর্থাৎ লিফটের দড়ি যদি কেটে যায়,
যদি ফ্রি ফল হয় তাহলে কি হবে? তাহলে when acceleration downward is equal to g, তখন কি হবে? r is equal to mg মাইনাস ma যেটা ছিল সেটাও mg, অর্থাৎ রিয়াকশন ফোর্স আসবে 0। অর্থাৎ এই পরিস্থিতিতে আমি লিফটের থেকে কোনো রকম রিয়াকশন ফোর্স পাবো না, অর্থাৎ আমার নিজের ওয়েটটা আমি ফিল করতে পারবো না। এই ঘটনাটাকে ওয়েটলেসনেস বলা হয়। ওকে, এবার এখানেও যদি আমি ফিজিক্সটা বুঝতে চাই, তাহলে দেখো যদি লিফটের দড়ি কেটে যায় তাহলে লিফটের যা অ্যাক্সিলারেশন আমার অ্যাক্সিলারেশনও তাই, তো রিলেটিভ অ্যাক্সিলারেশনটা 0। অর্থাৎ লিফট যে অ্যাক্সিলারেশন যে ভেলোসিটিতে নিচে আসছে আমিও সেই ভেলোসিটি সেই অ্যাক্সিলারেশন নিচে আসছি, অর্থাৎ আমি লিফটের উপর কোনো ফোর্স দিচ্ছি না, লিফটের উপরে আমি কোনো ফোর্স দিচ্ছি না, তাই আমি কোনো রিয়াকশন ফোর্স পাচ্ছি না। ওকে, তো এই কন্ডিশনে যেহেতু আমি রিয়াকশন ফোর্স পাচ্ছি না, সেই জন্য আমার অ্যাপারেন্ট ওয়েট 0 হবে। আমার যদি কখনো আমরা কোনো একটু উঁচু জায়গার থেকে জাম্প করি, তো ডিউরিং দ্য ফ্রি ফল এই সময়টাও কিন্তু আমাদের নিজেদেরকে খুব হালকা লাগে, মনে হয় যে আমার কোনো ওয়েট নেই। তো এক্ষেত্রেও অ্যাপারেন্ট ওয়েট 0 আসবে। এই জিনিসটা তোমরা যদি ওই বড় নাগরদোলাগুলোয় উঠে থাকো, ঠিক আছে, নাগরদোলায় নামার সময় আমি কয়েকদিন আগে ওই রোলার কোস্টারে উঠেছিলাম, তো সেখানে একই ফিল, যখন নামছি তখন মনে হচ্ছে যে আমার মানে লোকে বলে যে মনে হচ্ছে বডিটা হালকা হয়ে গেল, তো একই ব্যাপার না, ওয়েট 0 হয়ে যাচ্ছে, কারণ আমি কোনো রকম রিয়াকশন ফোর্স রিসিভ করছি না। এরপর যদি অ্যাক্সিলারেশনটা জি এর চেয়ে কোনোভাবে বাড়ানো হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এরকম করা যেতে পারে যে লিফটের ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন ইজ গ্রেটার দেন জি। তো এখান থেকেই আমরা বলতে পারি ইফ অ্যাক্সিলারেশন ইজ গ্রেটার দেন জি, তাহলে রিয়াকশন ফোর্স কি হবে? একটা নেগেটিভ কিছু পাবো। রিয়াকশন ফোর্স নেগেটিভ হওয়া মানে আমার মনে হবে আমি ওপর দিকে উঠছি, ঠিক আছে, মানে আমার ওয়েটটা যেন ওপরের দিকে, এটাকে সুপার ওয়েটলেসনেস বলা হয়, ঠিক আছে। মানে আমি আমার বডিটাকে একটা হাইড্রোজেন বেলুনের মতন ভাববো, যাকে ছেড়ে দিলে সে উপরের দিকে ওঠে। এটা কেন হবে ভালো করে বুঝি। যদি লিফটের অ্যাক্সিলারেশন এ হয়, যেটা কিনা জি এর চেয়ে বড়, আমার অ্যাক্সিলারেশন তো জি, তাহলে একটু পরে যে সিচুয়েশনটা হবে, লিফট যতটা নেমেছে আমি অতটা নামতে পারিনি, কারণ লিফটের অ্যাক্সিলারেশন বেশি, তাই আমার মাথাটা গিয়ে ঠেকবে লিফটের ছাদে। কেমন? কারণ লিফটের অ্যাক্সিলারেশন হচ্ছে এ হুইচ ইজ গ্রেটার দ্যান মাই অ্যাক্সিলারেশন জি, তাই আমার মাথাটা গিয়ে ঠেকবে লিফটের ছাদে। এটাকে সুপার ওয়েটলেসনেস বলা হয়। যেমন যদি একটা হাইড্রোজেন বেলুনকে আমি এখান থেকে ছেড়ে দিই, হাইড্রোজেন বেলুনটা গিয়ে এই ফ্লোরের মাথায় ঠেকবে, এই রুমটার ছাদে গিয়ে ঠেকবে। আচ্ছা, দেখে নাও একটু লিফটের প্রবলেমগুলো। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তো প্লিজ কমেন্ট সেকশনে জানাও। এরপরে আমরা সিউডো ফোর্সের উপর আরও দু একটা কিছু প্রবলেম করব। এখানটা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দুটো বাঁদর আছে। প্রশ্নটা একবার পড়ি। The monkey B shown in the figure is holding on to the tail of the monkey A. This is monkey B. এ দেখতেই পাচ্ছ monkey এর এই বাঁদরটার লেজ ধরে ঝুলছে। Which is climbing up a rope. The masses of the monkey A and monkey B is 5 kg and 2 kg. এর মাসটা কত? এর মাসটা হচ্ছে 5 kg। এর মাস কত? এর মাস হচ্ছে 2 kg। রেসপেক্টিভলি। ইফ এ ক্যান টলারেট আ টেনশন অফ 30 নিউটন, মানে এই যে টেলটা, এই টেলটা ম্যাক্সিমাম কতটা টেনশন বিয়ার করতে পারে? 30 নিউটন। ওকে, ইন ইটস টেল হোয়াট ফোর্স শুড ইট অ্যাপ্লাই অন দ্য রোপ ইন অর্ডার টু ক্যারি দ্য মাঙ্কি বি উইথ ইট?
তাহলে এখানটায় ও কত ফোর্স অ্যাপ্লাই করবে যাতে মাঙ্কি বিকে নিয়ে ওপরে উঠতে পারে। ওকে, তো ওপরে ওঠার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ। এবার মাঙ্কি বি কোত্থেকে ঝুলছে? এই টেল থেকে ঝুলছে, এবং এই টেলটা ম্যাক্সিমাম কত 30 নিউটন অবধি সহ্য করতে পারে। তাহলে মাঙ্কি বি এর ওয়েট কত? 2 ইন্টু জি, এটা মাঙ্কি বি এর ওয়েট। মাঙ্কি বি ওপরের দিকে উঠছে উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ, তাহলে সিউডো ফোর্স ফিল করবে। তাহলে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েট এখানটা আরেকটা কি জিনিস থাকবে? সিউডো ফোর্স থাকবে, নিচের দিকেই থাকবে যেহেতু অ্যাক্সিলারেশনটা ওপরে। তাহলে 2 ইন্টু এ। তাহলে এই যে মাঙ্কি বি এর ওয়েট এবং সিউডো ফোর্স, এই দুটো মিলে তৈরি হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। যেহেতু উপরের দিকে উঠছে তো অ্যাপারেন্ট ওয়েটটা অ্যাকচুয়াল ওয়েটের চেয়ে খানিকটা বড় হবে। এই পুরো অ্যাপারেন্ট ওয়েটটা কে বিয়ার করছে? মাঙ্কি এর টেল, লেজ, যেটা কত বিয়ার করতে পারে? 30 নিউটন। তো আমি যদি এখানটায় বলি যে এ ম্যাক্স কতটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন আমি অ্যাপ্লাই করতে পারবো? 30। কারণ এর চেয়ে বেশি যদি অ্যাক্সিলারেশন দিয়ে দিই তাহলে ইট উইল এক্সিড 30, 30-র চেয়ে বড়ো হয়ে যাবে। আর 30-র চেয়ে বড়ো হয়ে গেলে তখন সেটা আর বিয়ার করতে পারবে না। কি হবে সেটা পরের কথা, লেজ ছিঁড়ে যাবে না কি হবে সেটা জানতে চাই না। মোট কথা 30 নিউটনের বেশি বিয়ার করতে পারবে না। তাহলে 2a ইজ ইকুয়াল টু 30 মাইনাস 20, তাহলে অ্যাক্সিলারেশন চলে আসবে 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই যে অ্যাক্সিলারেশনটা, এই অ্যাক্সিলারেশনটা কার? বি এর এবং এর, কারণ একসাথে উপরের দিকে উঠছে। এবার যদি আমি বলি যে এ কতটা ফোর্স দিচ্ছে, এ যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে দুজনের ওয়েট প্লাস, আচ্ছা দুজনের ওয়েট মানে আমি এখানটায় ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি, দুজনের ওয়েট প্লাস দুজনের জন্য যে সিউডো ফোর্স। ওকে, সো এফ যে ফোর্সটা ওর ওপরে দিচ্ছে সেটা হচ্ছে দুজনের ওয়েট প্লাস দুজনের জন্যই যে সিউডো ফোর্সটা হচ্ছে। তো দুজনের ওয়েট কত? 5 + 2, 5 কেজি। এই মাঙ্কিটা 5 কেজি অ্যান্ড সেকেন্ড মাঙ্কিটা 2 কেজি। 5 + 2 কত হচ্ছে? 7 ইন্টু জি কত? 10। আর মাস আবার এখানটায় 7 আসবে, অ্যাক্সিলারেশন কত? 5, তাহলে 70 প্লাস 35 দ্যাট ইজ 105 নিউটন। ওকে, এবার এখানটায় যে 5টা নিচ্ছি দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, মিনিমাম অ্যাক্সিলারেশন কত হতে পারে? 0, ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠছে। তো যদি ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে ওঠে তাহলে এখানটায় 7 ইন্টু 5 না করে তখন কি করতে পারি? 7 ইন্টু 0 করতে পারি। তাহলে দিস ইজ মিনিমাম অ্যান্ড দিস ইজ ম্যাক্সিমাম। তো এখানটায় এটা যেটা 105 আসলো, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স ইট ক্যান অ্যাপ্লাই অন দ্য রোপ, দ্য মাঙ্কি এ। আর 7 ইন্টু 0 হয়ে গেলে শুধু 7 ইন্টু 10 থাকবে 70, আর এই পার্টটা থাকবে না, তাহলে 70 নিউটন। এটা হচ্ছে মিনিমাম এতটা ফোর্স। সো মাঙ্কি এ এই রোপটার ওপর কী ফোর্স দিচ্ছে? 70 থেকে 105 নিউটনের মধ্যে যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে। ফাইন, দেখো না অঙ্কটা। ওকে, পরের প্রবলেমটায় আসছি। এখানটায় লিফটেরই একটা প্রবলেম দেওয়া হয়েছে। আ পার্টিকল স্লাইডস ডাউন স্মুথ ইনক্লাইন্ড প্লেন অফ এলিভেশন থিটা। ঠিক আছে, তো এই যে ইনক্লিনেশনটা হচ্ছে থিটা, কোয়েশ্চেনে দেখতেই পাচ্ছ ডায়াগ্রামে। ফিক্সড ইন অ্যান এলিভেটর গোয়িং আপ উইথ অ্যাক্সিলারেশন a0. দ্য বেস অফ দ্য ইনক্লাইন হ্যাজ লেন্থ l, এটা হচ্ছে l. ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকল টু রিচ দ্য বটম। তাহলে এখান থেকে বটমে এখানে আসতে কত সময় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। সবার আগে যেটা জানার দরকার সেটা হচ্ছে এই লেন্থটা কত, ইনক্লাইন প্লেনের লেন্থটা কত। দেখা যাক, এই লেন্থটাকে আমি x ধরে নিচ্ছি। ওকে,
তো এখানে সিম্পল ট্রিগোনোমেট্রি দিয়ে বলা যায় যে L বাই এক্স ইজ কস থিটা, L বাই এক্স ইজ কস থিটা। তো x will be L by cos theta. L by x cos theta, ওকে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট এখানটায় এটা একটা অ্যাক্সিলারেটেড মোশন হবে। অ্যাক্সিলারেটেড মোশন হলে পরে আমরা এখানটায় বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এই অ্যাক্সিলারেশনটা কত সেটা দেখতে হবে। এবার লিফটের অ্যাক্সিলারেশন ওপরের দিকে, এই অবজেক্টটার কথা যদি ভাবি, এই অবজেক্টটার ওয়েট কাজ করছে, এই অবজেক্টটার ওয়েট কাজ করছে নিচের দিকে, দেখো এই অবজেক্টটার ওয়েট কাজ করছে নিচের দিকে mg, এবং অবজেক্টটা যেহেতু লিফটের মধ্যে তাই একটা সিউডো ফোর্সও কাজ করবে, সেটা কত না ma, ওকে, mg প্লাস ma। এর আবার দুটো কম্পোনেন্ট হবে, এটা আমরা এর আগেও করেছি কম্পোনেন্টটা স্প্লিট করা। তাহলে এই কম্পোনেন্টটা হয় হচ্ছে সাইন থিটা, তাহলে mg প্লাস ma সাইন থিটা, কেমন? তো অ্যাক্সিলারেশন ডাউন দ্য প্লেন পাওয়া গেল। এবার এখানটায় কন্টিনিউ করা যেতে পারে যে এক্স উইচ ইজ এল বাই কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ইউটি, এখানে রেস্ট থেকে ছাড়া হয়েছিল তাই ইউটি হচ্ছে 0, লিখছি না, প্লাস হাফ 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 এ টি স্কোয়ার। এ হচ্ছে, এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফোর্স, তাহলে অ্যাক্সিলারেশন কত আসবে? অ্যাক্সিলারেশনে মাসটা বাদ হয়ে যাবে, সো এখানটায় যেটা অ্যাক্সিলারেশন আসবে সেটা হচ্ছে জি প্লাস এ সাইন থিটা, ওকে। তো অ্যাক্সিলারেশনটা লিখে ফেলি, জি প্লাস এ সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তো টুটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, 2l বাই সাইন থিটা কস থিটা ইন্টু জি প্লাস এ, তাহলে টি আসবে এই পুরোটার রুট, ওকে। এবার চাইলে যদি অপশান দেখতে হবে, যদি সাইন 2 থিটা দিয়ে থাকে তাহলে উপর নিচে 2 মাল্টিপ্লাই করে এখানে 4 হয়ে যাবে, এখানটা 2 সাইন থিটা কস থিটা আসবে, যেটাকে সাইন 2 থিটা লেখা যেতে পারে, ওকে। দেখে নাও একবার প্রবলেমটা। চলে আসছি পরের প্রবলেমে। এখানে একটা ডায়াগ্রাম আছে, বলা হচ্ছে অল সারফেসেস আর স্মুথ ইন ফলোইং ফিগার, ফাইন্ড এফ সাচ দ্যাট ব্লক রিমেইন স্টেশনারি উইথ রেসপেক্ট টু ওয়েজ, ব্লক রিমেইনস স্টেশনারি উইথ রেসপেক্ট টু ওয়েজ। এটা হচ্ছে ব্লক আর ক্যাপিটাল এমটা হচ্ছে ওয়েজ। তো এখানটায় যদি এই ফোর্স দেওয়া হয় তার জন্য একটা অ্যাক্সিলারেশন এদিকে তৈরি হবে, এদিকে একটা অ্যাক্সিলারেশন তৈরি হবে। তো এই ব্লকটার কথা যদি ভাবি, এই ব্লকটার নিচের দিকে ওয়েট কাজ করছে এমজি, এমজির দুটো কম্পোনেন্ট আসবে, এমজির যে দুটো কম্পোনেন্ট তার মধ্যে একটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, আরেকটা কম্পোনেন্ট এদিকে আসবে এমজি কস থিটা, এমজি কস থিটা, ওকে। এছাড়া যেহেতু পুরো ওয়েজটার একটা অ্যাক্সিলারেশন আছে, পুরো ওয়েজটার একটা অ্যাক্সিলারেশন আছে ডান দিকে, মানে স্ক্রিনে আমার এটা বাঁ দিক হচ্ছে,
তোমরা যদি এদিক থেকে দেখো তাহলে ডান দিকে একটা অ্যাক্সিলারেশন আছে। তাহলে এই যে ব্লকটা সে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে, তার মানে উল্টো দিকে একটা সিউডো ফোর্স ফিল করবে, সেই সিউডো ফোর্সটা হচ্ছে এম এ। এই এম এর আবার দুটো কম্পোনেন্ট হতে পারে, একটা আপ দ্য প্লেন আর একটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, তাই এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটা আসবে হচ্ছে এম এ কস থিটা, আর এটা আসবে হচ্ছে এম এ সাইন থিটা। এবার এই দুটো ফোর্স এখানকার রিয়াকশন ফোর্স দিয়ে ক্যান্সেলড আউট হচ্ছে, এবং যেহেতু ফ্রিকশন আমরা এখনো পড়িনি, এখানে বলা হয়েছে ফ্রিকশনলেস সারফেস, সেই জন্য এখানে আর কোনো ফ্রিকশনাল ফোর্স যেটা কিনা আর দিয়ে রিলেটেড হওয়ার কথা ছিল সেরকম কিছু কনসিডার করা হচ্ছে না। তো এই ব্লকটা স্টেশনারি থাকার কন্ডিশন হচ্ছে ডাউন দ্য প্লেন যে এম জি সাইন থিটা আর আপ দ্য প্লেন যে এম এ কস থিটা, এদের দুজনকে সমান হতে হবে। তাহলে এরা দুজন যদি সমান হয় তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এম জি সাইন থিটা ইকুয়াল টু এম এ কস থিটা। এম এম কেটে গেল, তাহলে অ্যাক্সিলারেশন আসছে জি ট্যান থিটা, অ্যাক্সিলারেশন আসছে জি ট্যান থিটা। এবার প্রশ্ন ছিল হচ্ছে ফোর্স কত হবে, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু টোটাল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, টোটাল মাস এটা, আর অ্যাক্সিলারেশন কত এসছে জি ট্যান থিটা, এটা হচ্ছে টোটাল ফোর্স। এই ফোর্সটা অ্যাপ্লাই করলে এই ব্লকটা ওপরে বা নিচে কোনো দিকেই স্লাইড করবে না। যদি এর চেয়ে বেশি ফোর্স অ্যাপ্লাই করা হয় অ্যাক্সিলারেশন বাড়বে, অ্যাক্সিলারেশন বাড়লে সিউডো ফোর্সের এম এ কস থিটা এই কম্পোনেন্টটা বাড়বে, কারণ এ বাড়বে। তাহলে কিন্তু দেখা যাবে যে ব্লকটা নিচে নামার পরিবর্তে ওপরে উঠছে। অ্যাক্সিলারেশন যদি এর চেয়ে কম হয় তাহলে এমজি সাইন থিটা ডমিনেট করবে, তখন দেখা যাবে যে স্লাইড ডাউন করছে। আর এক্স্যাক্টলি যদি অ্যাক্সিলারেশন জি ট্যান থিটা হয় তাহলে ব্লকটা দাঁড়িয়ে থাকবে। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমে। এটাও সিউডো ফোর্সের উপর একটা প্রবলেম। আ বব অফ মাস এম ইজ সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং অফ আ ট্রেন মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ অ্যাজ শোন ইন দ্য ফিগার। এই ট্রেনটা এ অ্যাক্সিলারেশন নিয়ে আমার বাঁ দিকে যাচ্ছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা ইন ইকুইলিব্রিয়াম পজিশন। ইন ইকুইলিব্রিয়াম পজিশন, তো এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি, এর একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, ওয়েট হচ্ছে এমজি, এবং যেহেতু অ্যাক্সিলারেশনটা এইদিকে, তাহলে উল্টো দিকে সিউডো ফোর্স কাজ করবে এম এ। এবার এই পজিশনে যদি দাঁড়িয়ে আছে, ওকে, ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে যে থিটাটা হচ্ছে এখানটা, এটা থিটা হচ্ছে, ওকে। তো আমি যদি এরকম ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করি, তার মানে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ওয়েট বা রেজাল্টেন্ট ফোর্স বলতে পারো, ওকে। দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স, এইভাবে আছে। কারণ এখানটা একটা টেনশন থাকবে যেটা কিনা ইকুইলিব্রিয়ামে আসবে। ইকুইলিব্রিয়ামটা আমরা আলাদা করে পড়বো আবার আলাদা করে। তো এই টেনশনের অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট। টেনশনটা এইভাবে এই জন্য আছে যাতে এই সিউডো ফোর্সকে ব্যালেন্স আউট করা যায়। টেনশনের দুটো কম্পোনেন্ট হচ্ছে, যদি ভালো করে ভাবি তাহলে টেনশনের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা হচ্ছে টি সাইন থিটা, টি সাইন থিটা যেটা কিনা এম এ কে ক্যান্সেল আউট করছে, আর এটা হচ্ছে টি কস থিটা যেটা কিনা ওয়েটকে ক্যান্সেল আউট করছে। তাহলে যদি এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে বলতে পারি যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ, আর টি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এম জি। এবার এখান থেকে টিকে এলিমিনেট করা হলে, অর্থাৎ যদি ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করি তাহলে ট্যান থিটা উইল বি, এখানে এম কাটবে, এ বাই জি আসবে, ওকে। তাহলে থিটা কি আসছে, ট্যান ইনভার্স এ বাই জি।
ওকে, আর আমি এখানটায় অন্যভাবে আরেকটা করতে পারতাম, সেটা হচ্ছে যে এটা অ্যাপারেন্ট ওয়েট যদি ধরে নিই, তাহলে এখানটায় এম এ, এই কম্পোনেন্টটা হচ্ছে এম এ, তাহলে এম এ বাই এম জি স্ট্রেট অ্যাওয়ে পারপেন্ডিকুলার বাই বেস এম এ বাই এম জি ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে টেনশন ইন্ট্রোডিউস না করে অঙ্কটা একটু ছোটোভাবে এইভাবে করা যেতে পারে। সেখান থেকেও থিটার ভ্যালু একই আসবে, ট্যান ইনভার্স এ বাই জি। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমে। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো। সাপোজ দিস ইজ আ মিল্ক ভ্যান। ওকে, মিল্ক ভ্যান। তো এই মিল্ক ভ্যানটার যে দুধের সারফেসটা, মিল্ক সারফেস যেটা, সেটা এরকম থাকার কথা, হরিজন্টাল। ওকে, এবার এই মিল্ক ভ্যানটার একটা অ্যাক্সিলারেশন আছে এ, এই জন্য দেখা যাচ্ছে যে সারফেসটা একটু টিল্টেড হয়ে গেছে। মিল্ক সারফেসটা কীরকম হলো না, ধরা যাক এরকম হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেলে টিল্টেড হবে, এই থিটাটা বা এটা যেটা ইচ্ছা এটা বের করতে হতে পারে। ফাইন্ড থিটা। দিস ইজ আ ফ্লুইড সারফেস, মিল্ক থাকতে পারে, ওয়াটার থাকতে পারে। যদি এই কন্টেনারটার একটা অ্যাক্সিলারেশন এদিকে হয়, তাহলে দেখা যাবে যে সারফেসটা এরকম হরাইজন্টাল থাকবে না, এরকম একটু টিল্টেড হয়ে যাচ্ছে। তাহলে কত অ্যাঙ্গেলে টিল্টেড হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তো নর্মালি যখন যে কোনো ফ্লুইড সারফেস হরাইজন্টাল এই জন্য থাকে কারণ তার যে ওয়েটটা সেটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড কাজ করছে। তো জেনারেলি যে ওয়েটের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের সাথে সারফেস সবসময় পারপেন্ডিকুলার থাকে। এবার ওয়েটের ডাইরেকশন যদি চেঞ্জ হয়, ওয়েটের ডাইরেকশন কী করে চেঞ্জ হতে পারে, ওয়েট তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অর্থাৎ ওয়েট বলতে অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েটটা যদি ডাইরেকশন তার চেঞ্জ হয়, তাহলে সেই ভিত্তিতে ফ্লুইড সারফেসের যে মানে ওরিয়েন্টেশনটা সেটাও চেঞ্জ হবে। তো এখানটায় যদি দেখি যে এর উপরে, এই মিল্কটার উপরে কি কি ফোর্স কাজ করছে, একটা তো ফোর্স কাজ করছে এমজি ওয়েট এদিকে। যখন শুধু এমজি ছিল তখন এটা ফ্ল্যাটই ছিল, কিন্তু এখন এমজির সাথে সাথে আর কি আছে না, সিউডো ফোর্স কাজ করবে পিছনের দিকে, এমজি এদিকে এম এ কাজ করবে। তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা এরকম হবে, এম এ আর এমজির রেজাল্টেন্ট হবে। ওকে, তো তার সাথে সারফেসটা 90 ডিগ্রিতে থাকবে। তাহলে যদি এটা থিটা হয়, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, আবার এটা তাহলে থিটা। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম এ বাই এম জি, ট্যান থিটা ইকুয়াল টু এম এ বাই এম জি। তাহলে থিটা ইকুয়াল টু কী আসবে, ট্যান ইনভার্স এ বাই জি। দেখে নাও। এরপরে চলে আসছি ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম মানে কথাটার অর্থ হচ্ছে যেখানে কোনো একটা অবজেক্টের ওপর যদি নেট ফোর্স 0 হয় এবং নেট টর্ক 0 হয়। টর্ক এখনও পড়ায়নি, টর্ক বা মোমেন্ট অফ ফোর্স এখনও পড়ানো হয়নি। তো যদি নেট ফোর্স 0 হয়, নেট ফোর্স যে লিনিয়ার মোশন তৈরি করতে চেষ্টা করতে পারে সেটা হচ্ছে ফোর্স। ঠিক একই রকমভাবে যদি নেট টর্ক 0 হয়, অর্থাৎ টর্ক বা মোমেন্ট অফ ফোর্স হচ্ছে যারা কিনা রোটেশনাল মোশন তৈরি করতে চেষ্টা করতে পারে তাদেরকে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স বলে। আপাতত এইটুকুন জেনে রাখো, যখন রোটেশন পড়বো তখন আমরা ডিটেলে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স সম্বন্ধে বা কাপল সম্বন্ধে জানব। যদি এই দুটো জিনিস হয় তাহলে আমরা বলতে পারি যে অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে। তো আপাতত যদি এই পার্টটাকে বাদ দিই, ফোর্স 0 হওয়ার অর্থ হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট। ওকে, এবার সেটা 0 হতে পারে, নন জিরো হতে পারে। যদি ভেলোসিটি 0 হয়, ভেলোসিটি যদি 0 হয়
তাহলে অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে, কারণ সব দিক থেকে যা যা ফোর্স কাজ করছে সব ফোর্স কেটে কুটে নেট ফোর্স 0 হচ্ছে। নেট ফোর্স 0 হলে অ্যাক্সিলারেশন 0 হবে এবং যে অবজেক্টটা রেস্টে ছিল সে রেস্টেই আছে। এটাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এটাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। অন দ্য আদার হ্যান্ড যদি ভেলোসিটি থাকে তাহলে সেই ভেলোসিটিকে আফেক্ট করার মতন কোনো রকম অ্যাক্সিলারেশন নেই বা ভেলোসিটিকে চেঞ্জ করার মতন কোনো নেট ফোর্স কাজ করছে না, তো সেখানটায় ভেলোসিটি আছে কিন্তু সেই ভেলোসিটিটার কোনো চেঞ্জ হচ্ছে না। এটাকে নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলা হয়। ওকে, যেমন কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা অবজেক্ট চলছে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের আবার দুরকম ভাগ হতে পারে। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম দেখো, একটা ধরো এরকম বোল আছে, বাটি আছে, বাটির তলায় আমি এরকম একটা মার্বেল রাখলাম। ওকে, এই মার্বেলটাকে যদি এই পজিশন থেকে খানিকটা ডিসপ্লেস করা হয়, আবার ও খানিকটা অসিলেট করে এই পজিশনেই চলে আসবে। তাহলে যদি ইকুইলিব্রিয়াম পজিশনকে ডিস্টার্ব করা সত্ত্বেও আবার সেই পজিশনে ফেরত চলে আসে, সেটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। আর এই বাটিটাকে যদি আমি উল্টো করে রাখি এবং মার্বেলটাকে এর ওপরে রাখি এবং তারপরে যদি আমি এটাকে ডিস্টার্ব করি, তাহলে এটা এদিক থেকে আর ফেরত উপরে আসবে না। এটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবার এই ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা আমরা পোটেনশিয়াল দিয়ে ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে আবার পড়ব। পোটেনশিয়াল ওয়ার্ক ডান এই কনসেপ্টটা যেহেতু ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে আছে, তো ডিটেলে ওই জায়গাটায় পড়ব। আপাতত আমাদের কিন্তু মেইন কনসার্নটা থাকবে এখানটায় নেট ফোর্স ইকুয়াল টু 0 এইটার উপরে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেমন? এবার এর উপর কিছু প্রবলেম করা যাক। যেমন এখানটা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, যেখানে তিনটে রোপ দিয়ে এ বি সি, তিনটে রোপ দিয়ে একটা 10 কেজির অবজেক্টকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো আইডেন্টিফাই দ্য স্ট্রিং ইন হুইচ দ্য টেনশন ইজ 0। কোন স্ট্রিংটায় টেনশন 0 আছে দেখা যাক। এখানটা একটা ফোর্স কাজ করছে কত, 10 ইন্টু জি। আচ্ছা, এখানটায় যে টেনশনটা আছে এটা যদি আমি টি ধরে নিই, T1 ধরে নিই, তাহলে এই T1-এর দুটো কম্পোনেন্ট, একটা এদিকে কাজ করছে সেটা কত, T1 sin 30, তাহলে T1/2, আর এটা T1 cos 30, তাহলে √3 T1/2। আচ্ছা, এইদিকে একটা ফোর্স কাজ করছে, টেনশন কাজ করছে, যেটা কিনা T2। ওকে, তাহলে এই যে 10G, এই ওয়েটটাকে কে হোল্ড করে আছে, ভার্টিক্যাল এই কম্পোনেন্টটা। তাহলে 10 ইন্টু জি এর ভ্যালু 10ই ধরে নিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু √3 T1/2, সরি, তাহলে T1 ইজ ইকুয়াল টু এখানে 100, 200/√3, 200/√3। ওকে, আর T2 তাহলে কত, T2 হচ্ছে T1/2, T1/2, তাহলে T1 হচ্ছে 200/√3, তাহলে 200/2√3, তাহলে 100√3। তাহলে এখানে T1, T2, T3 কেউই 0 নয়, সো নান অফ দি অ্যাবাভ। ওকে, তো এখানটায় মেইন কি শিখলাম আমরা, যে যেহেতু এই জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই নেট ফোর্স 0 হতে হবে। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 হতে হবে। এখানে যদি জেড অ্যাক্সিস থাকতো তাহলে জেড অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 হতে হবে। ওকে, সব কটা ফোর্সের ভেক্টর সাম 0 হলে তাহলে বলতে পারি যে ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ, এখানেও কথাটা ইনকমপ্লিট থাকলো যে এর সাথে সাথেই নেট টর্কও 0 হওয়া দরকার। কিন্তু আবারও বলছি, এখানে আমরা ফোর্স সম্বন্ধে পড়ছি, লজ অফ মোশন পড়াচ্ছি, তাই
প্লিজ ওই মানে কথা ধরার জন্য কমেন্ট করার জন্য মানে একটা কিছু বলতে হবে, তাই সেরকমভাবে বললে বলতে পারো, ইউটিউব ওপেন প্ল্যাটফর্ম, বাট আই এম নট গোয়িং টু রিপ্লাই। ওকে, তো এখানটায় নেট ফোর্স 0 হলে ইকুইলিব্রিয়াম বলছি, কিন্তু কালেকটিভলি নেট ফোর্স এবং নেট টর্ক দুটোই 0 হতে হবে। চলে আসছি পরের প্রবলেমটায়। একই রকম, খানিকটা একই রকম ডায়াগ্রাম, খালি অ্যাঙ্গেলটা এখানটায় 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে? cos 60। তাহলে T1 cos 60 হচ্ছে হাফ। ওকে, T2 হরাইজন্টালি আছে এদিকে, তাহলে T2 আর এদিকের হরাইজন্টাল যে টেনশনটা, এরা নিশ্চয়ই একে অন্যকে ক্যান্সেল আউট করছে, তাই জন্য ইকুইলিব্রিয়ামে থাকবে। ডিটারমাইন টেনশন T1 and T2 ইন দ্য স্ট্রিং অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল আমার কাছে। আর T1 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, যেটা কিনা হবে sin 60, দ্যাট ইজ T1 √3/2, এই জিনিসটা একটা ওয়েট হোল্ড করে আছে, হুইচ ইজ 4 × 9.8, 4 × 9.8। ওকে, তো এখান থেকে আমরা T1 বের করে নিতে পারবো, দ্যাট ইজ 4 × 9.8 × 2/√3। সো T2 বেরিয়ে যাবে, T2 আসবে হচ্ছে T1/2, T1 কত ছিল? 4 × 9.8 × 2 × 2টা লিখবো না কারণ ডিভাইডেড বাই, আচ্ছা, × 2/√3, দিস ইজ T1, বাই 2 করলে T2 আসবে, সো দিস ইজ T2। ওকে, তো T1 আর T2 এভাবে বের করতে পারি। যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, ওয়ান্স অ্যাগেন এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0, এখানটা আমি লিখে দিচ্ছি Fx, নেট Fx শুড বি ইকুয়াল টু 0। আর এখানটা আমরা কি করেছি? নেট Fy ইকুয়াল টু 0। তো এখান থেকে এইভাবে আমরা T1 আর T2 ভ্যালু বের করতে পারি। যেহেতু y কম্পোনেন্টে আমার একটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে T1 বেরিয়ে যাচ্ছে এবং T1 এর ভ্যালুটা বসিয়ে T2 বের করা যাচ্ছে। দেখে নাও। চলে আসছি পরের প্রবলেমটায়। এখানটায় এই অ্যাঙ্গেলটা 60, এটা 30, আর এখানটায় এটা 90। টেনশনগুলো আছে T1 T2, আর নিচে যে ওয়েটটা আছে এখানটায়, দিস ইজ 10 নিউটন। তো হোয়াট আর দ্য টেনশন ইন দ্য স্ট্রিং OA অ্যান্ড OB? তো OA তে যেটা টেনশনটা হচ্ছে T1, তাকে যদি আমি স্প্লিট করি, তো এই কম্পোনেন্টটা চলে আসবে, এই অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। জাস্ট আ মিনিট। প্রথম এই একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এটা যদি 60 হয় তাহলে এটা 30 আসবে, কারণ এই অ্যাঙ্গেলটা 90 হবে এখানটায়। তাহলে এটা যদি 30 হয়, এটাকে 60 হতে হবে, এটা যদি 60 হয় তাহলে এখানটায় এটাকে 30 হতে হবে। আমি এই ডায়াগ্রামটা আবার একটু আলাদা করে আঁকছি, কারণ এখানটায় একটু হয়তো ক্লামজি মনে হচ্ছে। তো এই আমাদের কাছে ছিল AB, এখানটা একটা পয়েন্ট আছে O, বিও জয়েন করা আছে একটা স্ট্রিং দিয়ে, আর এও জয়েন করা আছে একটা স্ট্রিং দিয়ে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, আর এভাবে নিচে একটা ওয়েট কাজ করছে, যে ওয়েটটা হচ্ছে 10 নিউটন। ওকে, তো যেহেতু এটা 90 ডিগ্রি, এটা 60 হলে এটা 30 হবে। আমি এখানটা একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিচ্ছি। এই পুরোটা 90 বলা ছিল, তাহলে এটা 60 হবে। এটাও আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা 60 হলে এটা আবার 30 হবে। এই যে টেনশনটা, এই টেনশনটাকে T1 বলা হচ্ছিল, তাই এই কম্পোনেন্টটা হবে T1 cos 30। তাহলে T1
cos 30 হচ্ছে √3/2। এই টেনশনটাকে T2 বলা হয়েছে। তো এই T2-র এই কম্পোনেন্টটা, এটা যদি 30 হয় এটা 60, তাহলে cos 60, তাহলে T2 × 1/2, cos 60 ইজ হাফ। এদের দুজনেরই একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। কি কি? T1 এর যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেটা হচ্ছে T1 sin 30, T1 sin 30, sin 30 মানে হচ্ছে হাফ। তার সাথে কি থাকবে? T2, T2 এই অ্যাঙ্গেলটা 30, তাহলে cos 30, T2 cos 30 হচ্ছে √3/2। এবং এরা দুজন মিলে এই 10 নিউটনকে হোল্ড করে আছে ইকুইলিব্রিয়াম পজিশনে, কারণ নেট ওয়াই অ্যাক্সিস বরাবর নেট ফোর্সটাকে 0 হতে হবে। তো দেখা যাক, যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করি, তাহলে T1/2 প্লাস √3 T2/2 ইকুয়াল টু 10 নিউটন। আর এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 হতে হবে, সেই জন্য T1 √3/2 T1 √3/2 ইকুয়াল টু T2/2। নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যা ফোর্স, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর তাই ফোর্স থাকতে হবে, যাতে নেট ফোর্সটা 0 আসে, T2/2। তাহলে এখানটায় T1 আর T2-র মধ্যে একটা রিলেশন পাওয়া যাচ্ছে যে T2 ইজ ইকুয়াল টু T1 √3। এটা যদি হয়, এই কন্ডিশনটা আমি ফার্স্ট ইকুয়েশনে বসাতে পারি। দেখো, ফার্স্ট ইকুয়েশনে যদি বসাই, T1/2 প্লাস √3, T2-র ভ্যালু কত? T2-র ভ্যালু হচ্ছে T1 √3, T1 √3/2 ইকুয়াল টু 10। তাহলে এলসিএম আসলো 2, এখানটা আসছে T1 প্লাস √3 × √3 হচ্ছে 3, তাহলে 3T1 ইজ ইকুয়াল টু 10। তাহলে T1 ইজ ইকুয়াল টু 20/4, দ্যাট ইজ 5। তাহলে T1 আমাদের বেরিয়ে যাচ্ছে 5। T1 যদি 5 হয়, তাহলে T2 কত? 5√3। তো এভাবে আমরা ইকুইলিব্রিয়ামের প্রবলেম সলভ করতে পারি। যে কোনো যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্সকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্প্লিট করে নিতে হবে, যেটা কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে বারবার করে এসেছি, যাতে আমরা অ্যালজেব্রিক্যালি ডিল করতে পারি, নয়তো ভেক্টর সাম করতে লাগতো। এবার ফ্রি বডি ডায়াগ্রাম করার পরে পুলি প্রবলেমে বা ইনক্লাইন প্লেনের প্রবলেমে আমরা নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন করছিলাম, কিন্তু যদি প্রশ্নে বলাই থাকে যে ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে অপোজিট ফোর্সগুলোকে একে অন্যকে ক্যান্সেল আউট করতে হবে, আর যদি ক্যান্সেল আউট করে তাহলে নেট অ্যাক্সিলারেশন 0 আসবে, আর তাহলেই আমি বলবো যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। আবারও বলছি, ধরে নেওয়া হচ্ছে শুধুমাত্র ফোর্সের রেসপেক্ট ইকুইলিব্রিয়াম, টর্কটা এখানে কনসিডার করা হচ্ছে না। ওকে, তো দেখে নাও প্রবলেমটা। আচ্ছা, ইম্পালস অফ এ ফোর্স, আমাদের পরের টপিক হচ্ছে ইম্পালস অফ এ ফোর্স। ইম্পালস কথাটা মানে হচ্ছে খুব শর্ট পিরিয়ড অফ টাইম, অফ বাংলায় আমরা বলি এর মানে গুণ, আর ফোর্স। ওকে, সো ইম্পালসকে এইভাবে লেখা যেতে পারে বোঝানোর সুবিধার জন্য। তাহলে এম ফোর্স হচ্ছে ডেল পি ডেল টি, ফোর্স হচ্ছে ডেল পি ডেল টি মাল্টিপ্লাইড বাই ডেল টি, তাহলে ডেল পি অর্থাৎ চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস অফ এ ফোর্স কথার অর্থ হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। এবং যেহেতু
ফোর্স হচ্ছে ডিপিডিটি, ডিপিডিটি, তো চেঞ্জ ইন মোমেন্টাম অর্থাৎ ডিপি ইজ ইকুয়াল টু এফ ডিটি, তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম উইল বি ইন্টিগ্রাল ওভার এফ ডিটি, ইন্টিগ্রাল ওভার এফ ডিটি। ওকে, এবার ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ, ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা বলতে পারি এরিয়া আন্ডার এফটি গ্রাফ, এরিয়া আন্ডার এফটি গ্রাফ। যদি ভেরিয়েবল থাকে তাহলে ইন্টিগ্রেশন করেও বের করা যেতে পারে ইম্পালস, ভেরিয়েবল ফোর্স থাকলে। যদি ফোর্সটাকে অ্যালজেব্রিক্যালি কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যদি না থাকে বা ফাংশন হিসেবে না থাকে, যদি সেটা গ্রাফিক্যাল ফাংশন দেওয়া থাকে, মানে ফোর্স টাইমের সাথে এভাবে ভ্যারি করে, তাহলে ওই ফোর্সটার আন্ডারে যে মানে সরি ওই কার্ভটার আন্ডারে যে এরিয়াটা আছে দ্যাট ইজ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল। ওকে, তো সেই এরিয়াটা ক্যালকুলেট করে আমরা ফোর্স বের করতে পারি। আর যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে ফোর্সের সাথে জাস্ট টাইম মাল্টিপ্লাই করে ইম্পালস বের করা যেতে পারে। ওকে, তো দেখা যাক এখানটায় এই যে ইম্পালস ইজ এফ ইন্টু ডেল টি যদি কনস্ট্যান্ট ফোর্স হয়। ওকে, যদি এখানটায় মাসটাও কনস্ট্যান্ট থাকে তাহলে মাসটা বাইরে বেরিয়ে আসবে আর শুধুমাত্র ডেল ভি থাকবে, চেঞ্জ ইন ভেলোসিটি। এখানটায় দেখো ফোর্সটাকে আমি একটা গ্রাফিক্যাল কোনো গ্রাফিক্যাল শেপে এখানটা দেওয়া হয়েছে। তো এই যে ব্লু পোর্শনটা বা এখানকার যে ব্লু পোর্শনটা, দিস ইজ দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করেও আমরা ইম্পালস বের করতে পারি। ওকে, চলে আসছি পরের প্রবলেমে। এটা ইম্পালসের উপর আলাদা কোনো প্রবলেম নয়, এটা আমরা মোটামুটি দুটো ক্লাস মিলে যা যা করলাম তার উপর একটা প্রবলেম এখানটায় ডিজাইন করা হয়েছে। দেখো, in this arrangement shown in figure the mass of the ball is eta times as great as that of the rod। তাহলে রডের মাসটাকে যদি আমরা m বলি, বলের মাসটা হচ্ছে ইটা টাইমস এম। এখানে শুরুতেই বলি যে ইটা যে 1 বা 1-এর চেয়ে বড় এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই। ইটা ফ্র্যাকশন হতে পারে, মানে প্রপার ফ্র্যাকশন হতে পারে, হাফ, 2/3, 3/4 এরকমও হতে পারে। দ্য লেন্থ অফ দ্য রড, এই কথাটা কেন বললাম যে ইটার ভ্যালু 1-এর চেয়ে কম হতে পারে সেটা একটু পরেই বুঝতে পারবে। দ্য লেন্থ অফ দ্য রড ইজ এল, the masses of the pulleys and the threads as well as the friction are negligible। তাহলে frictionless massless পুলির কথা বলা হচ্ছে আইডিয়াল কেস। The ball is at rest on the same level as the lower end of the rod। lower end রডের যেটা lower end সেই লেভেলেই বলটাকে রাখা হয়েছে। How soon will the ball be অপোজিট টু দ্য আপার এন্ড অফ দ্য রড? বলটা কতক্ষণে এখান থেকে এখানে পৌঁছবে? তাহলে বল যদি ওপরে উঠছে তাহলে রডকে নিচে নামতে হবে। ওকে, তাহলে এখানটায় বল ওপরে উঠছে মানে বলকে হালকা হওয়াটা দরকার, বলের হালকা হওয়াটা দরকার। সেই জন্যই বলেছিলাম যে ইটা যা কিছু হতে পারে। ওকে, আবার এখানটায় মুভিং পুলি আছে, তো সবসময় যে বল হালকা হতে হবে এরকম কোনো কথা নেই। তো ইটার ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে ইটা ক্যান বি এনিথিং। ওকে, কিন্তু এটা শিওর যে বলটা উপরে উঠতে হবে আর রডটা নিচে নামতে হবে, আদারওয়াইজ বলটা যদি এখান থেকে নিচে নামে তাহলে কখনোই রডের অন্য এন্ডে পৌঁছতে পারবে না। ওকে, তো এইখানে একটা জিনিস বুঝতে হবে, যদি এই রড হয় আর এই বল হয়, বলটা ওপরে উঠছে যেমন রডটাও কিন্তু নিচে নামছে। ওকে, তাহলে শুধু বলটা এখান থেকে এইখানটায় পৌঁছবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এই লেন্থটা, রডের লেন্থ এল বলা আছে। ওকে, তো রডের লেন্থ যদি আমরা এল ধরে নিই, তো এরকম যদি বলি যে এল ইজ ইকুয়াল টু ইউটি, বলটা তো রেস্টে ছিল, দেখো বলটা, দ্য বল ইজ সেট অন দ্য সেম লেভেল অ্যাজ দ্য লোয়ার এন্ড অফ দ্য দেন রিলিজড। তো রিলিজড মানে বলটা রেস্টে ছিল, তো প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করবো, একদম ঠিক।
কিন্তু এই অ্যাক্সিলারেশনটা কিন্তু রিলেটিভ অ্যাক্সিলারেশন হতে হবে। কেন? কারণ রডটাও নিচে নামবে। বল যদি ওপরে ওঠে তাহলে রডকে নিচে নামতেই হবে। সো ইউ নিড টু কনসিডার দ্য রিলেটিভ অ্যাক্সিলারেশন। ওকে, এবার দেখে নিই যে এদের দুজনের অ্যাক্সিলারেশন একই হবে না আলাদা হবে। তো যারা মুভিং পুলির ক্লাসটা, আগের ক্লাসটা যারা করেছো তারা নিশ্চয়ই দেখেছো যে অ্যাক্সিলারেশন, মুভিং পুলি থাকলে অ্যাক্সিলারেশন কিন্তু দুদিকে সেম হয় না। এবং কনস্ট্যান্ট ইকুয়েশন দিয়ে আমরা কিভাবে অ্যাক্সিলারেশন বের করতে পারি, অ্যাক্সিলারেশনের রেশিও বের করতে পারি, এটা কিন্তু তোমরা আগে দেখেছো। তো আরেকবার এই জিনিসটা ড্র করে নিই সিস্টেমটা। এর একদিকে একটা পুলি আছে, এর একটা এন্ড ফিক্সড, আরেকটা এন্ডে রড ঝুলছে, আর এদিক থেকে বলটা এখানটায় আছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা। ওকে, তো আগে দেখতে হবে যে বলটা যদি ওপরে উঠে উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ, তাহলে রডটা তো নিচে নামবে, কিন্তু রডের অ্যাক্সিলারেশন কি হবে এটা আমাদেরকে দেখতে হবে। তো যদি বলটা উল্টোভাবে ভাবি, রডটাকে নিয়ে ভাবি, যদি রডটা 1 সেন্টিমিটার নিচে নামে, রডটা যদি 1 সেন্টিমিটার নিচে নামে, তাহলে এই পুলিটাকে 1 সেন্টিমিটার নিচে নামতে হবে। পুলিটাকে 1 সেন্টিমিটার নিচে নামতে গেলে, সরি, এদিক থেকে 1 সেন্টিমিটার নামতে হবে, এদিক থেকে 1 সেন্টিমিটার নামতে হবে, কিন্তু এদিকটা ফিক্স আছে, তো এখান থেকে 1 সেন্টিমিটার নামতে পারবে না। এখান থেকে যদি 1 সেন্টিমিটার না নামতে পারে, তাহলে এখান থেকেই সাপ্লাই হবে এদিকে। ওকে, তো এটাকে 2 সেন্টিমিটার নামতে হবে। এটা যদি 2 সেন্টিমিটার নামে তাহলে এটা 1 সেন্টিমিটার হবে। আমি আরেকবার এই জিনিসটা ক্ল্যারিফাই করি। ধরো এই বলটাকে 1 সেন্টিমিটার নিচে নামানো হলো। আমি এই পুরো অ্যাজাম্পশনটা রেড দিয়ে বোঝাচ্ছি। বলটাকে 1 সেন্টিমিটার নিচে নামানো হলো, তাহলে এখান থেকে রোপ 1 সেন্টিমিটার ওপরে উঠবে। যদি রোপ 1 সেন্টিমিটার ওপরে ওঠে তাহলে পুলিকেও 1 সেন্টিমিটার ওপরে উঠতে হবে। পুলি যদি 1 সেন্টিমিটার ওপরে ওঠে তাহলে পুলির লেফট সাইড 1 সেন্টিমিটার ওপরে উঠবে, পুলির রাইট সাইড 1 সেন্টিমিটার ওপরে উঠবে। এবার পুলির লেফট সাইড 1 সেন্টিমিটার ওপরে উঠতে পারবে না, তার কারণ এদিকটা ফিক্সড। তাহলে লেফট সাইড থেকে 1 সেন্টিমিটার সাপ্লাই হতে হবে এবং রাইট সাইড নিজের জন্য 1 সেন্টিমিটার সাপ্লাই হতে হবে এবং রাইট সাইডের জন্য 1 সেন্টিমিটার সাপ্লাই হতে হবে। তাহলে টোটাল 2 সেন্টিমিটার এটা উঠবে। তার মানে এটা 2 সেন্টিমিটার উঠবে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন এটার যদি এ হয়, এটার অ্যাক্সিলারেশন হবে 2a। এবার অ্যাকচুয়ালি জিনিসটা উল্টো, যে বলটা নিচে নামছে আর বলটা ওপরে উঠছে আর রডটা নিচে নামছে, তাহলে বলের অ্যাক্সিলারেশন যদি এ হয়, এটার অ্যাক্সিলারেশন 2a, এবং এই দুটো কিন্তু অপোজিট ডাইরেকশনে। তাহলে যে রিলেটিভ অ্যাক্সিলারেশন আসবে, রিলেটিভ অ্যাক্সিলারেশন আসবে হচ্ছে a মাইনাস 2a, a মাইনাস 2a, দ্যাট ইজ ইকুয়াল টু 3a। এবার এই অ্যাক্সিলারেশনটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আপাতত এইটুকুন বোঝা যাচ্ছে যে 3a ইন্টু টি স্কোয়ার। এবার এই অ্যাক্সিলারেশনটা কত সেটা বের করতে হবে। দেখা যাক। দেখো, যদি রডটার কথা ভাবি, রডটার ওয়েট নিচের দিকে কাজ করছে, রডটার ওয়েট নিচের দিকে কাজ করছে এবং রডটার ওয়েট হচ্ছে mg, ওপরের দিকে একটা টেনশন কাজ করছে। তাহলে এই টেনশনটাকে আমি ধরে নিচ্ছি টি, এই টেনশনটাও তাহলে টি। ওকে, তাহলে এখানে কাজ করবে 2t, এখানে কাজ করবে 2t। এবং রডটা নিচে নামছে, তার মানে ওয়েট ইজ ডমিনেটিং ওভার টেনশন। তাহলে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু ma।
ওকে। আর যদি আমি বলের কথা ভাবি, বলের ক্ষেত্রে 2t ডমিনেট করছে, বলটা উপরে উঠছে, তাহলে 2t প্লাস 2t মাইনাস ইটা mg ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। বলের অ্যাক্সিলারেশন কত ছিল? a, আর রডের অ্যাক্সিলারেশন ছিল অ্যাকচুয়ালি 2a, তাহলে এখানটায় 2a। ওকে, এবার যদি টেনশনটাকে এলিমিনেট করতে চাই তাহলে এখানটায় 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই দুটো ইকুয়েশনকে অ্যাড করলে 2t কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি mg কমন নেওয়া হয় কি পড়ে থাকবে? 2 মাইনাস ইটা, দ্যাট ইজ ইকুয়াল টু এখানটায় কত আছে 4ma, এখানে কত আছে 5ma। তাহলে অ্যাক্সিলারেশনটা দেখো আসছে g ইন্টু 2 মাইনাস ইটা বাই 5। ওকে, তো এখানে অ্যাক্সিলারেশনটা আমরা বসিয়ে দেবো 2 হাফ ইন্টু 3, অ্যাক্সিলারেশন হচ্ছে g 2 মাইনাস ইটা বাই 5 ইন্টু টি স্কোয়ার। তো জানতে চাওয়া হয়েছিল যে টাইম কত লাগবে। তো এখানটা টাইমটা দেখাচ্ছি, টাইম ইজ ইকুয়াল টু, এটা তো এল, তাহলে 2l বাই 3g, 2l বাই 3g ওপরে চলে আসছে 5 আর নিচে চলে আসছে 2 মাইনাস ইটা। এই পুরোটার রুট, কারণ টি স্কোয়ার ছিল আমাদের রাইট সাইডে, সো টি ইজ ইকুয়াল টু দিস মাচ। ওকে, দেখে নাও আরেকবার বলে দিচ্ছি, এখানটায় আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশন বের করলাম। রিলেটিভ অ্যাক্সিলারেশন, বলের অ্যাক্সিলারেশন যদি a হয়, রডের অ্যাক্সিলারেশন 2a হবে নিচের দিকে, তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে a প্লাস 2a 3a। আর তারপরে আমরা এখান থেকে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা বের করে ফেললাম অ্যাক্সিলারেশনটা অ্যাকচুয়ালি কত। ওকে, তারপরে এই 3a-তে এর ভ্যালুটা বসিয়ে টাইমটা বের করা হলো। ওকে, দেখে নাও। তো এই মোটামুটি আজকে আমরা সিউডো ফোর্সের প্রবলেম করলাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করলাম। কিন্তু আবারও বলে রাখছি, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টের যে মেইন কি বলবো অ্যাপ্লিকেশনটা, সেটা কোলিশনে দেখা যায়। কোলিশনটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করব ডিটেলে, এবং তাছাড়া আমরা ইকুইলিব্রিয়াম করলাম, এবং এই একটা মিসলেনিয়াস প্রবলেম করলাম যেটা আগের দিনের কনসেপ্ট খানিকটা আছে। ওকে, এবং এরপর আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যার হিন্টও আমি দিয়ে দেবো। ওকে, বাড়িতে সবাই অঙ্কটা করো এবং কমেন্টে জানাও যে ফাইনাল আনসার কত আসলো। তো অঙ্কটা এরকম যে এখানটা এরকম একটা টেবিল আছে, আর এটা একটা টিউব এবং টেবিল দুটোই ফ্রিকশনলেস। আমাকে ফ্রিকশনলেস প্রবলেমই দিতে হবে, কারণ আমি এখন ফ্রিকশন পড়াইনি। তো এখান থেকে একটা চেন ঝুলছে, এখান থেকে একটা চেন ঝুলছে, চেনের এই এন্ডটার নাম দেওয়া হচ্ছে বি, চেনের এই এন্ডটার নাম দেওয়া হচ্ছে এ, হাইট যে পোর্শনটা ঝুলছে সেটা হচ্ছে এইচ, চেনের পুরো লেন্থ হচ্ছে এল। ওকে, তাহলে এখানটায় হোল্ড করে রাখা হয়েছিল, কোনো ফ্রিকশন নেই, তাই আটকে থাকার কোনো প্রশ্ন নেই। এটাকে যখন ছেড়ে দেওয়া হলো, এই বিটা মাটিতে টাচ করে আছে। যখন এই এন্ডটাকে ছেড়ে দেওয়া হলো, এটা এদিকে মুভ করতে থাকবে, মুভ করতে করতে যখন এ এন্ডটা এখান থেকে বেরোবে, তখন এর ভেলোসিটি কত?
দিস ইজ দ্য কোয়েশ্চেন, ভেলোসিটি কত। তো এখানে বুঝতে হবে যে এই পোর্শনটা, যে পোর্শনটা ঝুলছে, চেনের যে পোর্শনটা ঝুলছে, সেই পোর্শনটার ওয়েট অ্যাকচুয়ালি বাকি জিনিসটাকে টানছে। ওকে, তাহলে পুরো জিনিসটার মাস যদি এম হয়, তাহলে ইউনিট লেন্থের মাস হচ্ছে এম বাই এল, তাহলে এইচ লেন্থের মাস হচ্ছে ইন্টু এইচ, এবং তার ওয়েট হচ্ছে এটা। দেখে নাও, এই পোর্শনটার ওয়েট হচ্ছে mgh বাই এল। ওকে, কারণ পুরোটার মাস এম, তাহলে ইউনিট লেন্থের মাস হচ্ছে এম বাই এল, তাহলে এইচ লেন্থের মাস হচ্ছে এম বাই এল ইন্টু এইচ, আর মাসের সাথে জি মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে ওয়েট। এল লেন্থের মধ্যে এইচ পার্ট যদি ঝুলছে, তাহলে বাকি যে পোর্শনটা এল মাইনাস এইচ, এই পোর্শনটা আছে টিউবের ভেতরে। কেমন? তাহলে এই পোর্শনটার মাস কত? এই পোর্শনটার মাস হচ্ছে এম বাই এল ইন্টু এল মাইনাস এইচ। তাহলে যে কোনো সময়ে এই হচ্ছে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন, যে মাসটা টানছে এবং যাকে টানছে, ফোর্স বাই মাস, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এবং অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি ভেরিয়েবল, কারণ এই জিনিসটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এগোচ্ছে। ওকে, তো এবার অ্যাক্সিলারেশনকে জেনারেলি আমরা লিখে থাকি ডিভি ডিটি, ডিভি ডিটি। কিন্তু এটা তখনই লিখবো যখন অ্যাক্সিলারেশন ইজ আ ফাংশন অফ টাইম, কিন্তু এখানে পুরো জায়গাটায় আমি টাইম কোথাও দেখতে পাচ্ছি না। তাই জন্য অ্যাক্সিলারেশনকে এখানে লেখা হবে ভি ইন্টু ডিভিডিএক্স, ভি ডিভিডিএক্স। যারা এই কনভার্সনটা জানো না তাদের জন্য আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। অ্যাক্সিলারেশন ইজ ডিভিডিটি, ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু ডিভি ইন্টু ডিএক্স। যখন অ্যাক্সিলারেশন টাইমের ফাংশন হিসাবে থাকবে আমরা ডিভিডিটি লিখব, যদি অ্যাক্সিলারেশন লেন্থের ফাংশন হিসাবে বা পজিশনের ফাংশন হিসাবে থাকে তখন আমরা এইভাবে একটা চেন রুল অ্যাপ্লাই করে ডিএক্স ডিটি মাল্টিপ্লাই করতে পারি। তাহলে দেখো ডিএক্স ডিএক্স মনে মনে কাটলে ডিভিডিটি থাকছে, তাহলে এইখানটায় ডিএক্স ডিটি ইটস নাথিং বাট ভেলোসিটি, ভেলোসিটি ইন্টু ডিভি ডিএক্স। তো সেই জিনিসটাই এখানটায় আমি লিখেছি। এবার এখানটায় এম বাই এল কেটে যাচ্ছে। ওকে, তাহলে ভেলোসিটি কি আসবে? ভেলোসিটি ইন্টু ডিভিটা থাক, ভি ডিভি ইজ ইকুয়াল টু এইচ জি ডিএক্স বাই এল মাইনাস এইচ, এই থাকলো। ওকে, এবার যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এখান থেকে তোমরা কিন্তু ভেলোসিটিটা বের করে নিতে পারবে। ওকে, ভেলোসিটি ফাইনাল এক্সপ্রেশন কি আসলো তাহলে জানো। ওকে, তো এই আরেকটা প্রবলেম যেটা আমরা মিসলেনিয়াসভাবে করতে পারি সেটা দেখালাম। এরপর অবশ্যই ফ্রিকশন হয়ে যাওয়ার পর আরেকটু লিবার্টি পাওয়া যাবে, যেখানে সিউডো ফোর্স বা এই ধরনের প্রবলেমগুলোতে ফ্রিকশন ইনক্লুড করে প্রবলেমগুলোকে আর একটু কমপ্লিকেটেড করা সম্ভব হবে। তো যেমনটা আমি মোশনের শুরুর থেকেই বলে আসছি যে মোশন ইন 1D থেকে বা ওই রেইনম্যান প্রবলেম থেকে অ্যাডভান্সে খুব একটা কিছু সেরকমভাবে দেওয়া হয় না, যেহেতু সেগুলোর সাথে অন্য কোনো অন্য কোনো কনসেপ্ট সেভাবে লিঙ্ক করা সম্ভব নয়। এবার লিঙ্ক করা সম্ভব যখন আমি অন্য কোনো চ্যাপ্টার পড়াবো তার সাথে মোশন ইনক্লুডেড থাকবে। যেমন এর আগের প্রবলেমটাই দেখো, এইখানটায় আমি এটা 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 সম্ভবত আমি ইরোডভ থেকে এই প্রবলেমটা নিয়েছি, ইরোডভ অথবা ডিসিপান্ডে হবে। দেখো এখানটায় কিন্তু মোশনের অঙ্কটা, মোশনের ফর্মুলাই অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু আমি যখন মোশন ইন 1D পড়াচ্ছি তখন আমি এই অঙ্কটা দিতেই পারি না, কারণ আমি না মুভিং পলি পড়িয়েছি না রিলেটিভ অ্যাক্সিলারেশন পড়িয়েছি, তো তার বেসিসে এই প্রবলেমটা দিতে পারি না। এটা খুব ভালো প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা আমি তখন দিতে পারি না। ওকে,
তো যদি মানে এইরকম যে কমেন্টগুলো তখন আসছিল, যদিও এইবার ফোর্সের ভিডিওটা আসার পরে দেখলাম যে সেই অভিযোগটা একটু কমলো। একজনের তরফ থেকেই আসছিল, দেখতেই পাচ্ছিলাম যে ভিডিও না দেখেই বারবার করে বলছিল। তো আমি আগেও বলেছি যে কমপ্লিকেটেড প্রবলেম তখনই দেওয়া যাবে যখন কয়েকটা কনসেপশনকে মার্জ করানো যাবে। ওকে, তো আবারও বলছি, ফ্রিকশান করানোর পর এই প্রবলেমগুলোকে হয়তো আরেকটু কমপ্লিকেট করানো যাবে, তো তখন প্রবলেম আরেকটু ডিফিকাল্টি লেভেলের দিকে আমরা এগোতে পারবো। এবং অবশ্যই যেটা আগেও বলেছিলাম, ফ্রিকশন হয়ে যাওয়ার পর প্রজেক্টাইলের কিছু প্রবলেম আমি করাবো। ওকে, তো সবাই খুব ভালো থাকো। সামনে কালী পুজো আসছে, এনজয় করো, কিন্তু পড়াশোনাটাও ঠিকঠাক করে করো, আর সেফ থাকো, ভালো থাকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরটা ঠিক রাখা খুব ইম্পর্ট্যান্ট, কারণ শরীর ঠিক না থাকলে তারপরে তো পড়াশোনা হবে না, কোনো কাজকর্মই হবে না। আর ক্লাস কেমন লাগছে জানাও, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাও, আমি সেটা অন্যভাবে যদি দরকার প্রয়োজন পড়ে তাহলে আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এই অবধি থাকলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ফ্রিকশন নিয়ে। চলো, টাটা।